আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছো? দেখছো, রমজান মাস শুরু হয়ে আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আজকে মোস্ট প্রবাবলি সপ্তম রমজান চলতেছে, সপ্তম বা অষ্টম। কই বাকিরা, কই ক্লাসে চলে আসো, দ্রুত দ্রুত দ্রুত। সাউন্ড লেভেল একটু বাড়াইলে ভালো হয়। সাউন্ড 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 তো সর্বোচ্চই দেওয়া আছে। কেন যে সাউন্ডটা দুষ্টামানি করতেছে আমাদের সাথে। আচ্ছা, সাউন্ড নিয়ে আমি দেখবো, বুঝছো? সাউন্ডটা নিয়ে একটু কাজ করতে হবে। সাউন্ড তো এতদিন ভালোই কাজ করছে, বা এইভাবেই তো আমি ক্লাস নিয়ে যাচ্ছি, বাট স্লাইড দিয়ে পড়ালে একটু বেশি ভালো হতো। স্লাইড দিয়ে পড়তে চাচ্ছ? আস্তাগফিরুল্লাহ, এ তো খুব খারাপ ঝুমু। বায়োলজি যদি স্লাইডে পড়তে চাও, এটা কিন্তু খুব খারাপ। আচ্ছা, ভাইয়া হেল্প করেন কাহিনী হচ্ছে, টপিকগুলো বুঝি কিন্তু মনে থাকে না, বারবার ভুলে যাই। কি করতে পারি? একবার পড়লে মনে থাকবে নাকি? এগুলো তো কয়েকবার পড়তে হবে। আমরা সমস্যা নেই, আমরা বারবার পড়বো, কয়েকবার আমরা রিভিউ এক্সাম নিব, নিয়ে নিয়ে আমরা জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে আত্মস্থ করব, ঠিক আছে? 12টা 10 পার করিয়েন না। আমি তো দ্রুতই শেষ করতে চাই রে, যত দ্রুত শেষ হবে আমার ভালো। আচ্ছা শোনো, প্রথমে আমি তোমাকে একটু চ্যাপ্টার শুরু করার আগে ডিসক্লেমার দিয়ে নিই। ক্লাসে উপস্থিত আছে, এই ব্যাচে আছো তোমরা 57 জন আছো, এই ব্যাচে আছো হচ্ছে প্রায় 157 জন আছো। 9টা থেকে 11টা পর্যন্ত ভাইয়া কালকের ক্লাসটা রাতে নেওয়া যায় না, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। রাতে কালকে আমার নাইট ডিউটি আছে, কালকে আমার ইভিনিং ডিউটি আছে রে। আমি ডিউটি থেকে আসবই হচ্ছে যে তোমার আস্তে আস্তে আমার হচ্ছে যে কয়টা বাজে আমি জানি না। আমার ডিউটি কালকে 8টা পর্যন্ত। তো 2টা থেকে 8টা হচ্ছে আমার ডিউটি, ইভিনিং আছে। তো হচ্ছে ডিউটি করে আমি ওইখানে তারাবি পরে তারপরে আসবো। তো বাসায় আসতে আসতে কালকে আমার মোস্ট লাইকলি 11টা বেজে যাবে। নাইলে আমি রাতেই পড়াতাম তোমাদের। তো এই জন্য কালকে রাতে পসিবল হচ্ছে না, সকালেই পড়াতে হবে। কি করব বলো? যার একটু সমস্যা আছে একটু দেখে নিও ক্লাসটা পরে রেকর্ডেড। আচ্ছা, আমি তোমাকে একটু ডিসক্লেমার দিয়ে নিই এই চ্যাপ্টারের উপর। কোষ ও কোষের গঠন হচ্ছে তোমাদের বোটানি বইয়ের মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার। বোটানি বইয়ের মধ্যে 2টা চ্যাপ্টার সবচেয়ে বড়, একটা হচ্ছে কোষ ও কোষের গঠন, আর একটা হচ্ছে সালোক সংশ্লেষণ ও শোষণ, বা উদ্ভিদের শারীরতত্ত্ব। এই 2টা চ্যাপ্টার বড়। কিন্তু হচ্ছে কোষ ও কোষের গঠনের মধ্যে এমন অনেক ইনফরমেশন দেওয়া আছে যে ইনফরমেশনগুলা তোমার কোশ্চিনকালে লাগবে না, এবং যে ইনফরমেশনগুলো মনে রাখার তোমার কোনো প্রয়োজনীয়তা নেই। প্রত্যেকটা জিনিসের গঠনের ক্ষেত্রে অনেক 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 ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশনগুলো আসলে তুমি যদি মনে রাখতে চাও তোমার জন্য একটা বার্ডেন, বোঝা, কষ্ট হয়ে যাবে। তাই কোষ ও কোষের গঠন আমি যতটুকু পড়াচ্ছি, আমি যা যা পড়াচ্ছি সেই জিনিসগুলাতেই মূল ফোকাস দিবে। আমি যা পড়াচ্ছি না তার বাইরে কোষ ও কোষের গঠন এই চ্যাপ্টারটা থেকে যদি না পড়ো তাইলে সেটা তোমার জন্য ভালো হয়। কেউ যদি এক্সট্রা পড়তে চাও তাইলে কোনো সমস্যা নাই, আমার সেখানে পূর্ণ সমর্থন আছে, এক্সট্রা তুমি পড়তে পারো। বাট আমি যা পড়াবো সেই জিনিসগুলাই মাস্ট। এর বাইরে খুব বেশি কিছু এই চ্যাপ্টার থেকে লাগবে না, কারণ এই চ্যাপ্টার অনেক বড়, অনেক তথ্য, অনেক ইনফরমেশন আছে,
আমরা এটাকে সামারাইজ করে বাংলাদেশের যত ভর্তি পরীক্ষা আছে সকল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এবং এইচএসসির জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তোমাদেরকে গুছিয়ে দিব। সো এর বাইরে তোমাদেরকে আর কিছু পড়া প্রয়োজনীয়তা নেই। এই ডিসক্লেমারটা আমি দিয়ে দিলাম, কারণ তোমরা হচ্ছে যে মানে পড়ানো শুরু করার পর তোমরা নানা সমস্যা, ভাইয়া এখানে তো একটা ছোট্ট কথা ছিল এটা দেখেন নাই, ওইখানে একটা ছোট্ট কথা ছিল দেখেন নাই, এই জন্য আমি ডিসক্লেমার দিয়ে দিলাম যে এই চ্যাপ্টারটা আসলে অনেক বড় এবং এই চ্যাপ্টারটার মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিস আছে, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের কি কি সেগুলাই আমরা পড়াবো। ওকে, আমরা হচ্ছে যে লেস ইম্পর্টেন্ট বিষয়ে এই টপিকটায় যদি যাওয়া শুরু করি এই চ্যাপ্টারই প্রায় 3 মাস পড়া যায়। ঠিক আছে, আসো তাহলে আমরা কোষ এর গঠন পড়ব। কোষ এর গঠনের মধ্যে প্রথম কথাই হচ্ছে আমাদের কোষ জিনিসটা কি, কোষ বা সেল, কোষ বা এর আরেকটা নাম কি, কোষ বা সেল, কোষ বা সেল, কোষ বা সেল, কোষ বা সেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কোষ বা সেল। কোষ বা সেল জিনিসটা কি, কোষ কি বা সেল জিনিসটা আমাদের কি, খেয়াল করে দেখো যে আমাদের বডিতে আমরা জানি জীবদেহের গাঠনিক এবং কার্যকারী একক হচ্ছে কোষ বা সেল। এখন এই সেল কথাটা বা কোষ কথাটা আসলে কোথা থেকে আসছে বা কিভাবে এই কোষ বা সেল নিয়ে আলোচনা আসছে। বিজ্ঞানের শুরুতে কোষ বা সেল নিয়ে কিন্তু কথাবার্তা ছিল না, ধীরে ধীরে কোষ বা সেল নিয়ে কথাবার্তা শুরু হয়। এই কোষ বা সেল নিয়ে কথাবার্তা আমাদের প্রথম বলেন বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক, রবার্ট হুক আমেরিকা ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি অফ সায়েন্টিস্টদের যে একটা রয়্যাল সোসাইটি ছিল, রয়্যাল সোসাইটি অফ লন্ডন বলা হয়, এখনো আছে রয়্যাল সোসাইটি অফ লন্ডন। বেসিক্যালি ডক্টরদের ক্ষেত্রে একটা খুব প্রেস্টিজিয়াস ডিগ্রি হচ্ছে যে MRCP, মাস্টার্স অফ রয়্যাল কলেজ, মাস্টার্স অফ রয়্যাল কলেজ ফিজিশিয়ান, MRCP, MRCS, ঠিক আছে। তো এই MRCP, MRCS এই ডিগ্রিগুলো রয়্যাল কলেজ দেয়। তো ডক্টরি প্রফেশনে এখনো রয়্যাল কলেজ খুব বিখ্যাত এবং হচ্ছে খুব রিনাউন্ড এবং মানুষ খুব প্রাউড ফিল করে এরকম একটা কলেজ হচ্ছে রয়্যাল কলেজ। তো এই রয়্যাল সোসাইটিটা ইংল্যান্ডে সেই 1500-1600 সাল থেকেই হচ্ছে ডেভেলপ। তো সেই রয়্যাল সোসাইটির ল্যাবরেটরির মামা ছিল রবার্ট হুক। মামা বলতে কি, তোমরা যারা হচ্ছে কলেজে পড়ো তোমাদের হচ্ছে যে কলেজে নিশ্চয়ই হচ্ছে ল্যাব আছে, তোমাদের ল্যাবে অলরেডি একবার দুইবার নিয়ে যাওয়া হয়েছে। সেই ল্যাবে গেলে দেখবা একটা মামা থাকে, আমরা বলি মামা, ল্যাব মামা বা ল্যাবের মামা, ঠিক আছে। তো নটরডেমে যারা পড়ো তারা জানো যে ল্যাবের মামা কি পরিমাণ প্যারা দেয় নটরডেম হলি করেছে। তো হচ্ছে এই যে ল্যাবের মামা থাকে তার কাজ কি, ল্যাবরেটরিতে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো গুছায় রাখা, ল্যাবরেটরিতে যে আমাদের স্পেসিমেনগুলো আছে সেগুলোকে গুছায় রাখা। তো ল্যাবরেটরি জিনিসগুলোকে গুছিয়ে রাখা বেসিক তার দায়িত্ব। ঠিক তেমনি রবার্ট হুক আমাদের রয়্যাল কলেজ অফ সোসাইটি বা রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতির হিসাব নিরীক্ষক হিসাবে তিনি ছিলেন, যে যন্ত্রপাতিগুলা কয়টা কোথায় কি ব্যবহার হচ্ছে এটার হিসাব নিরীক্ষক ছিলেন। কিন্তু বেটায় জ্ঞানী মানুষ ছিল, পড়ালেখা করছে। এখন সে চিন্তা করলো যে বিজ্ঞানীরা হচ্ছে যে এত কাজ করে আর আমি খালি এইসব যন্ত্রপাতি হিসাব নিরীক্ষক হিসেবে থাকি, না আমি থাকবো না, আমি আমার নিজের একটা পরিচয় সত্তা ডেভেলপ করব। তো সে তার কাছে যেহেতু মাইক্রোস্কোপগুলো ছিল, তখন যে সরল অনুবীক্ষণ যন্ত্রগুলো আবিষ্কার হয়েছে সেগুলা দিয়ে বিভিন্ন জিনিস পরীক্ষা করা শুরু করলো। বিভিন্ন বোতল, তখন তো কাচের বোতল ছিল, কাচের বোতলের মুখে কাঠের ছিপি ছিল, ছিপি বা মুখ বলতাম, সেগুলো কেটে 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 নানাভাবে তিনি অনেক দিন ধরে পরীক্ষা নিরীক্ষা করে এবং তার লক্ষ্য ছিল সামনে একটা সায়েন্টিফিক সেমিনার ছিল রয়্যাল কলেজের, সেই সায়েন্টিফিক সেমিনারে সে উপস্থাপন করবে সে কিছু আবিষ্কার করেছে বা সায়েন্টিফিক সেমিনারে সে এমন কোনো কিছু করে তাক লাগায় দিবে। সো সে অনেক রিসার্চ করে পরবর্তীতে দেখলো যে একটা বস্তু বাইরে থেকে আমরা যেটাকে দেখি তার ভেতরে ছোট 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 ক্ষুদ্র কিছু গঠন মিলে সেই বস্তুটা তৈরি হয়েছে। ছোট 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 ঘরের মতো কিছু গঠন রয়েছে। এই যে ছোট ছোট ঘরের মতো কিছু গঠন বা অংশ রয়েছে এটার নাম তিনি দেয় সেল এবং সেখান থেকে আবিষ্কার হয় কোষ। তাহলে আমাদের দেহের ভেতর বা প্রত্যেকটা বস্তুর ভেতর ছোট 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 অংশগুলা থাকে, ছোট 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 ঘরগুলা থাকে, সেই ছোট ছোট অংশ বা ঘরগুলাকে সেল বা কোষ বলা হয়। তাহলে সেল বা কোষের আবিষ্কারককে, সেল বা কোষের আবিষ্কারক রবার্ট হুক। রবার্ট হুক হচ্ছে সেল বা কোষের আবিষ্কারক, সেল বা কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক। ল্যাটিন সেলুলা, সেলুলা থেকে সেল শব্দের অর্থ আসছে, যার অর্থ হচ্ছে যে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। তার কাছে এই ছোট ছোট ঘরগুলা দেখে মনে হয়েছে যে জেলখানায় এক একটা মানুষকে রাখার জন্য ছোট ছোট যে আবদ্ধ ঘরগুলা করা হয় তার মতো। তাহলে হচ্ছে যে আমাদের এই সেল বা কোষের আবিষ্কারককে, এই সেল বা কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক হচ্ছে যে আমাদের কোষের আবিষ্কারক। রবার্ট হুক হচ্ছে কোষের বা সেলের, কোষের, রবার্ট হুক হচ্ছে কোষ বা সেলের আবিষ্কারক।
রবার্ট হুক হচ্ছে কোষ বা সেলের আবিষ্কারক। রবার্ট হুক হচ্ছে কোষ বা সেলের আবিষ্কারক। রবার্ট হুক হচ্ছে কোষ বা সেলের আবিষ্কারক। রবার্ট হুক হচ্ছে কোষ বা সেলের আবিষ্কারক। রবার্ট হুক হচ্ছে কোষ বা সেলের আবিষ্কারক। রবার্ট হুক কি? রবার্ট হুক হচ্ছে কোষ বা সেলের আবিষ্কারক। রবার্ট হুক কি? কোষ বা সেলের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক। ফার্স্ট অফ কথা, কিন্তু আমি বরাট হুক লিখে রাখছি, দেখো রবার্ট হুক বলতেছি মুখে, লিখে রাখছি কি বরাট হুক। রবার্ট হুক হচ্ছে কোষ বা সেলের আবিষ্কারক। তিনি কোষ বা সেল আবিষ্কার করেন, ওই সায়েন্টিফিক সেমিনারে উপস্থাপন করে বাহ বাহ হাততালি হাততালি হাততালিও পায়। এই রবার্ট হুক তার যে আবিষ্কার, এই আবিষ্কারগুলা একটা গ্রন্থে লিপিবদ্ধ রেখে যায়। রবার্ট হুক তার আবিষ্কারটা বা কি কি তিনি পেয়েছিলেন, কি তিনি দেখেছিলেন, আবিষ্কারটা তিনি হচ্ছে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে, মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে উল্লেখ করেন, মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে লিখে, মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে লিপিবদ্ধ করে রাখেন যে তিনি কি পেয়েছেন, সেটা মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে লিপিবদ্ধ রাখেন। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে রবার্ট হুক থেকে আমাদেরকে একদমই মনে রাখতে হবে সেরকম কথা। দেখো বায়োলজি বই আমরা অনেক জায়গায় অনেক বিজ্ঞানীর নাম পাবো, স্পেশালি এই চ্যাপ্টারের মধ্যে তো বিজ্ঞানীর নামের একদম হচ্ছে যে পশরা সাজায় রাখা হয়েছে। সব বিজ্ঞানীর নাম কি ভাইয়া মুখস্থ রাখতে হবে? না, সাদাব ভাইয়া যে বিজ্ঞানীর নামগুলো বলবে সেগুলো মনে রাখতে হবে। তাই রবার্ট হুক কোষ বা সেলের আবিষ্কারক, কোষ বা সেলের আবিষ্কারক হচ্ছে কি রবার্ট হুক, মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে লিখেছেন তিনি। এই যে সেল কথাটা, সেলের উৎপত্তি হয় ল্যাটিন শব্দ, উৎপত্তি হয় ল্যাটিন শব্দ, সেলের উৎপত্তি হয় ল্যাটিন শব্দ সেলুয়া থেকে, সেলুলা থেকে, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ, বা কুঠরি। এখন রবার্ট হুক এটা আবিষ্কার করছে কত সালে, সেই সালটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, 1665 সালে রবার্ট হুক এটা আবিষ্কার করছে। কত সালে? 1665 সালে। দ্যাট মিনস আজকে থেকে প্রায় 400 বছর পূর্বে রবার্ট হুক এই আবিষ্কারটা করছে। এখন তোমার কি মনে হয় 400 বছর পূর্বে যে অণুবীক্ষণ যন্ত্র ছিল, বর্তমানে কি সেই অণুবীক্ষণ যন্ত্র আছে? উত্তর হইছে না, বর্তমানে অণুবীক্ষণ যন্ত্রের অনেক আপগ্রেডেশন আসছে। তার মানে অবশ্যই রবার্ট হুকের যে আবিষ্কার বা রবার্ট হুক কোষ নিয়ে যে কথাবার্তাগুলো বলছে, তার থেকে অনেক আপগ্রেডেড কথাবার্তা অবশ্যই আসছে। ঠিক আছে, তার থেকে অনেক আপগ্রেডেড কথাবার্তা অবশ্যই আসছে আমাদের। তাইলে এখন হচ্ছে পরবর্তীতে বিজ্ঞানীরা অনেক রিসার্চ করে এবং হচ্ছে পরবর্তীতে দেখতে পায় যে রবার্ট হুক আসলে কোনো প্রকৃত কোষ দেখতে পায় নাই। রবার্ট হুক হচ্ছে কোনো প্রকৃত কোষ দেখতে পায় নাই। রবার্ট হুক শুধু মৃত কোষ তথা কেবল কোষ প্রকোষ্ঠ দেখতে পেয়েছে। তো হচ্ছে পরবর্তীতে বিজ্ঞানীরা দেখতে পায় যে পরবর্তীতে বিজ্ঞানীরা বলে যে রবার্ট হুক প্রকৃত কোষ দেখেনি। রবার্ট হুক যে কোষের বর্ণনাটা দিয়েছে সেটা প্রকৃত কোষের বর্ণনা ছিল না। রবার্ট হুক প্রকৃত কোষ দেখেনি। রবার্ট হুক মূলত দেখে নাই। রবার্ট হুক মূলত হচ্ছে কি দেখেছে? মূলত কোষ প্রাচীর দেখে, কোষ প্রাচীর দেখতে পায়। ঠিক আছে, মূলত রবার্ট হুক যেটা দেখছিল সেটা কোষ প্রাচীর, বা আমাদের বইয়ে সেটাকে মৃত কোষ বলা হয়েছে। আমাদের বইয়ে সেটাকে কি বলা হয়েছে? মৃত কোষ তথা কোষ প্রাচীর দেখতে পায়। মূলত কোষ প্রাচীরকে ডেড সেলও বলা হয়। মৃত কোষ বা কোষ প্রাচীর সে বেসিক্যালি দেখতে পায়। এখন হচ্ছে যে পরবর্তীতে আমাদের অনেক বিজ্ঞানী এগুলা নিয়ে অনেক কথাবার্তা বলছে, বাট অ্যান্টনি ভন লিওনেনহুক আমাদের 1674 সালে কোষ প্রাচীর ছাড়াও কোষের ভেতরের সজীব বস্তুগুলা দেখতে পায়। 1674 সালে অ্যান্টনি ভন লিওনেনহুক 1674 সালে আমাদেরকে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিওনেনহুক 1674 সালে বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওনেনহুক 1674 সালে অ্যান্টনি ফন লিওনেনহুক কোষ প্রাচীর সহ
কোষপ্রাচীর সহ ভেতরের সকল প্রকোষ্ঠ, কোষপ্রাচীর সহ ভেতরের সকল প্রকোষ্ঠ, কোষপ্রাচীর সহ। তাহলে আমাদের 1674 সালে অ্যান্টনি ভন লিওনেনহুক আমাদের কোষপ্রাচীর সহ ভেতরের সকল সজীব বস্তু দেখতে পায়, সকল সজীব বস্তু দেখতে পায়। কেমনে দেখে? অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পায়, বস্তু দেখতে পায়। আমাদের কোষগুলা হচ্ছে কিন্তু আণুবীক্ষণিক হয়, কোষগুলা আণুবীক্ষণিক হয়। তোমাদের মাঝে মাঝে শরীরের চামড়া ওঠে না, এরকম এরকম করে তোমরা চামড়া উঠাও, শীতকালে চামড়া ওঠে। এই যে একটা চামড়া ওঠে যে ছোট, তোমাদের ছোট্ট একটা, দেখতে হাতের মধ্যে খুব ছোট, অনেক সময় আমাদের চোখেও পড়ে না, এই জায়গায় প্রায় কয়েকশো কোষ আছে, কয়েকশো কোষ আছে। তো কোষগুলা ভেরি ভেরি মাচ মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপ ছাড়া বেসিক্যালি কোষ দেখা যায় না, কিন্তু পৃথিবীতে কিছু কোষ আছে যারা মাইক্রোস্কোপ ছাড়াও দেখা যায়, যেমন ডিম। ডিম কিন্তু একটা পূর্ণাঙ্গ কোষ যেটা মাইক্রোস্কোপ ছাড়াও দেখা যায়। তো আমরা পড়বো কোনটা দেখা যায় কোনটা দেখা যায় না। তো আমরা এখান থেকে দুইটা ইনফরমেশন ক্যারি করে নিয়ে যাব আজকে। টেক হোম মেসেজ হচ্ছে দুইটা নাম, দুইটা হুক, একটা হচ্ছে রবার্ট হুক আর একটা হচ্ছে লিওনেনহুক। একটা হচ্ছে রবার্ট হুক আর একটা হচ্ছে লিওনেনহুক, একটা হচ্ছে রবার্ট হুক আর একটা হচ্ছে লিওনেনহুক। এটা হচ্ছে রবার্ট হুক আর এটা হচ্ছে লিওনেনহুক। তো হচ্ছে রবার্ট হুক কোষ বা সেলের আবিষ্কারক। আবিষ্কারক হচ্ছে আবিষ্কার, তিনি তার আবিষ্কার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে উল্লেখ করে যায়। সেল কথাটা ল্যাটিন শব্দ সেলুলা থেকে এসেছে, যার অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠরি। পরবর্তীতে বিজ্ঞানীরা বলে রবার্ট হুক প্রকৃত কোষ দেখে নাই, মূলত কোষপ্রাচীর দেখতে পায়, দেখে নাই। মূলত রবার্ট হুক কি দেখছিল? কোষপ্রাচীর দেখেছিল। পরবর্তীতে অ্যান্টনি ভন লিওনেনহুক কোষপ্রাচীর সহ হচ্ছে আমাদের ভেতরের সকল বস্তু দেখতে পায়। এখন দেখো, আমরা তো জানি হচ্ছে যে কোষকে কি বলা হয়? কোষকে একটা, কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। এখানে দুইজন বিজ্ঞানী এই কথা বার্তাগুলা বলছে যে কোষ হলো, কোষ হলো জীবদেহের, কোষ হলো আমাদের হচ্ছে জীবের গঠনগত মৌলিক একক, কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, কোষ হলো জীবের গঠনগত কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, কোষ হলো কি জীবের গঠনগত মৌলিক একক, কোষ হলো কি জীবের গঠনগত মৌলিক একক। এই টার্মটা জিন ব্র্যাকেট নামে একজন বিজ্ঞানী বলেছেন। এই মৌলিক একক, এই উক্তিটা দিয়েছে কে? এই উক্তিটা দেয় হচ্ছে জিন ব্র্যাকেট। নামটা একটু একবার পড়ে রাখো, পরীক্ষায় মাঝে মাঝে দিতে পারে, মুখস্থ করার খুব বেশি প্রয়োজন নাই। জাস্ট সাদাব ভাইয়ের কাছে তুমি শুনছিলে জিন ব্র্যাকেট নামে একজন বিজ্ঞানী আছে যিনি কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক এই উক্তিটা দিয়েছেন। আর আমরা যে কথাটা বলি কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক, আমরা এই কথাটা বলি না, কোষ হলো কি? কোষ হলো আমাদের জীবের মৌলিক গঠনগত, কোষ হলো 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 জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক, কার্যগত একক। এই উক্তিটা দিয়েছেন ডি রবার্টিস। এই উক্তিটা মাঝে মাঝে আসে যে এই কথা কে বলেছেন, কারণ এই কথাটা আমরা হচ্ছে খুব ওয়াইডলি ইউজ করি না, যে হচ্ছে যে আমাদের ডি রবার্টিস যে আমাদের কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। তো এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে যে কে আমাদের এই কোষের কথাবার্তা বলেছেন, এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম হচ্ছে যে এই নিয়ে কথাবার্তা বলা হয়েছে যে ডি রবার্টিস এই কথাটা বলেছেন। এখন বিজ্ঞানীরা তো আসলে সবসময় চিন্তা করতে পছন্দ করে, বিজ্ঞানীরা চিন্তা করতেছে, তোমরা কি আছো ক্লাসে? একটু দেখা সাক্ষাৎ করি তো। ঝুমু আছে, ঝুমুরে বকা দিছি একটু আগে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা আরবিক নাম ওলা একটা ছেলে হুম বলতেছে, ডিম এক কোষী। হ্যাঁ, ডিম একটাই কোষ, ডিম এক কোষী আমরা পড়বো। আমি তো জানি না, কি জানো না তুমি? পিঙ্কি। অ্যান্টনি ভন লিওনেনহুক, ভ্যান হবে, আমি কি ভন লিখছি? অ্যান্টনি ভ্যান হবে, ভ্যান অ্যান্টনি ফন। আচ্ছা, ফন আর ভ্যান। দেখা যায় যে জার্মান ওয়ার্ডে অনুযায়ী আমাদের ভি কে অনেক সময় ও হিসাবে উচ্চারণ করে, ডাব্লিউ কে ও হিসাবে, তারপর হচ্ছে ভি কে এফ হিসাবে উচ্চারণ করে। তো অনেক জায়গায় ফনও বলে, অনেক জায়গায় বনও বলে, কোনো সমস্যা নেই। ঝড় তুফান হচ্ছে না বাংলাদেশে? অনেক জায়গায় দেখি কালবৈশাখী ঝড় হওয়ার কথা আজকে। জিন ব্র্যাকেট। আকৃতিগত একক বলা যায় না। আকৃতিগত একক বলে না কেন? কারণ আকৃতি সব কোষে সেম হয় না রে।
আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা একটা হচ্ছে যে কোষ কোথা থেকে আসছে, বিজ্ঞানী তেই নিয়ে বিশাল চিন্তা যে কোষ আইলো করতে, আইলো করতে। সো হচ্ছে কোষ আসছে কোথা থেকে, এটা নিয়ে বিজ্ঞানের একটা হাইপোথিসিস দিয়েছে, সেটা হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। কোষ কোথা থেকে আসছে এটা নিয়ে বিজ্ঞানীদের একটা হাইপোথিসিস হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, পরীক্ষায় এটা খ নাম্বারে খুব আনলাকিলি না হইলে আসবে না হাইপোথিসিস। তো এটা আমরা একটু জেনে রাখি যে একটা কোষের উৎপত্তি কিভাবে, এটা নিয়ে বিজ্ঞানীদের মতামত কি, কারণ একদম সৃষ্টির আদিকাল থেকেই তো নিশ্চয়ই কোষ ছিল না, কোষটা কিভাবে আসছে। তো বিভিন্ন জড় উপাদান থেকে কোষের সৃষ্টি হয়েছে, কোষ জড় উপাদান থেকে সৃষ্টি, এটা হচ্ছে বিজ্ঞানীদের একটা প্রাইমারি কথা। কারণ আমরা যদি কোষের ইন্টারনাল স্ট্রাকচার দেখতে যাই, কোষের মধ্যে কার্বন পাবো, হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো, নাইট্রোজেন পাবো। তো এই যে কেমিক্যাল সাবস্টেন্সগুলো, এগুলো কি জড় উপাদান। কেমিক্যাল সাবস্টেন্সগুলো জীবী উপাদান না, জড় উপাদান। এই কেমিক্যাল সাবস্টেন্সগুলো মিলে হচ্ছে আমাদের প্রাণী তৈরি হয়েছে। তাহলে এখান থেকে একটা কথা ফার্স্ট অফ অল আমরা বলে দিচ্ছি যে জড় উপাদান থেকে কোষের সৃষ্টি হয়েছে, 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 জড় উপাদান থেকে কোষের সৃষ্টি হয়, জড় উপাদান থেকে কি হয়, কোষের সৃষ্টি হয়, জড় উপাদান থেকে কি হয়, কোষের সৃষ্টি হয়। কোষের সৃষ্টি হয় কোথা থেকে, যে জড় উপাদান আছে সেই জড় উপাদান থেকে আমাদের কোষের সৃষ্টি হয়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল কথা কোষের সৃষ্টি নিয়ে। এখন হচ্ছে যে আমরা যদি দেখতে চাই কি কি দেখতে পাবো, প্রথমে হচ্ছে দেখো আমাদের পৃথিবীতে আগে কোষ ছিল না, বায়ুমণ্ডল ছিল। বায়ুমণ্ডলের মধ্যে অনেক ধরনের গ্যাস ছিল। বায়ুমণ্ডলে বিদ্যমান মিথেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তারপর হচ্ছে হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, এরা মিলে দেখা যায় যে আমাদের বায়ুমণ্ডলে বিদ্যমান, বিজ্ঞানীরা বলে যে বায়ুমণ্ডলে বিদ্যমান আমাদের কোন কোন গ্যাস, বায়ুমণ্ডলে বিদ্যমান হচ্ছে আমাদের মিথেন গ্যাস, বায়ুমণ্ডলে বিদ্যমান মিথেন গ্যাস, তারপর হচ্ছে অ্যামোনিয়া পানি, বায়ুমণ্ডলে বিদ্যমান মিথেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, পানি গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, পানি গ্যাস, পানি ও হাইড্রোজেন থেকে, পানি গ্যাস না বা জলীয় বাষ্প, ঠিক আছে, হাইড্রোজেন, লাইটেনিং এর প্রভাবে, লাইটেনিং মানে কি, লাইটেনিং মানে হচ্ছে বজ্রপাত, ঠাডা পড়ে না, ঝুম, ঠাডার আওয়াজ তো এরকম না, কেমন জানি আওয়াজ, অনেক ঠাডার আওয়াজ কিন্তু খুব ভয়াবহ, এবং বজ্রপাতে কিন্তু খুবই অনেক বেশি এনার্জি প্রোডাকশন হয়, যেমন প্রায় 11,000 ভোল্ট এনার্জি প্রোডাকশন কিন্তু আমাদের হচ্ছে যে এই তোমার ইয়ার মাধ্যমে হয়, কি বলে এটাকে, 11,000 ভোল্ট পর্যন্ত তোমার এনার্জি প্রোডাকশন হতে পারে বজ্রপাতে। ছোটবেলায় বজ্রপাত নিয়ে অনেক ইন্টারেস্টিং কথা শুনতাম, যে ঠাডা পড়লে নাকি মানুষ হচ্ছে যেমন আছে ওইরকমই থেকে যায়, মানে দাঁড়ানো অবস্থায় ঠাডা পড়লে দাঁড়ানো থাকে, শোয়া অবস্থায় ঠাডা পড়লে শোয়া থাকে, হইতে পারে, এটা দেখি নাই যদিও। আর শুনতাম যে হচ্ছে ঠাডা পড়া মানুষটা, একটা বাংলাদেশে একটা মিসকনসেপশন আসছিল যে মানুষ ঠাডা পড়লে সেটা চুম্বকে পরিণত হয়ে যায়, এবং চুম্বক বিক্রি করলে অনেক দাম, এই জন্য ঠাডা পড়া লাশ চুরি করে নিয়ে যেত, বাট এটা আসলে ভ্যালুলেস একটা জিনিস, এর কোনো লাভ নেই। বায়ুমণ্ডলে বিদ্যমান হচ্ছে আমাদের এই যে এই গ্যাসগুলো লাইটেনিং এর প্রভাবে, লাইটেনিং বা বজ্রপাত যখন হবে তখন অনেক বেশি তাপ ক্রিয়েট হবে। তাপ ক্রিয়েশন যে কোনো একটা বিক্রিয়ার মূল শর্ত বা মূল শর্তের মধ্যে অন্যতম তাপ ক্রিয়েশন। তো হচ্ছে CH4NH3 পানি ও H2 এগুলা লাইটেনিং এর প্রভাবে, এগুলা কিসের প্রভাবে, এগুলা দেখা যায় আমাদের লাইটেনিং এর প্রভাবে, বিদ্যুতের একদম লাইটেনিং এর প্রভাবে আমাদের কি হচ্ছে, লাইটেনিং এর প্রভাবে, তাহলে বায়ুমণ্ডলে বিদ্যমান মিথেন, অ্যামোনিয়া, পানি ও হাইড্রোজেন গ্যাস, এই গ্যাসগুলো লাইটেনিং এর প্রভাবে আমাদের হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করে, প্রভাবে 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 অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের এই বায়ুমণ্ডলে বিদ্যমান এই গ্যাসগুলা একসাথে মিলিত হয়, লাইটেনিং এর প্রভাবে কি তৈরি করলো, অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করলো। তারপর হচ্ছে যে এই গভীর সমুদ্রে কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়। তাহলে প্রথমে কি তৈরি হয়, প্রথমে সৃষ্টি হয় হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড, প্রথমে সৃষ্টি হয় অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিডটা ফার্স্টে সৃষ্টি হবে। তারপর গভীর সমুদ্রে কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়েছিল, গভীর সমুদ্রে কার্বন যৌগগুলা এবং পলিমার, বিভিন্ন পলিমার সৃষ্টি হতে থাকে, অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয় গভীর সমুদ্রে, এরপর সৃষ্টি হয় হচ্ছে কার্বন যৌগ ও পলিমার, সমুদ্রে কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়, কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়, গভীর সমুদ্রে কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়, গভীর সমুদ্রে কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়।
এরপর হচ্ছে নেক্সট ঘটনা যেটা ঘটে, যেটা, তাহলে বায়ুমণ্ডলে বিদ্যমান মিথেন, অ্যামোনিয়া, পানি ও হাইড্রোজেন লাইটেনিং এর প্রভাবে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করে এবং গভীর সমুদ্রে কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়। ঠিক আছে, গভীর সমুদ্রে কার্বন যৌগ এবং পলিমার সৃষ্টি হয়। পরবর্তীতে ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়। ফসফোলিপিড বাইলেয়ার হচ্ছে যে আমাদের একটা কোষের আবরণ। তাহলে আমি অ্যামিনো অ্যাসিড তৈরি করেছি, যে অ্যামিনো অ্যাসিড থেকে পরবর্তীতে প্রোটিন তৈরি হয়। অ্যামিনো অ্যাসিড থেকে কি প্রোটিন তৈরি হয়। কার্বন যৌগ এবং বিভিন্ন কার্বন যৌগগুলো মিলে বিভিন্ন পলিমার বিশিষ্ট যৌগ গঠন করা শুরু হয়। পলিমার মানে অসংখ্য অণু একসাথে যুক্ত হওয়া শুরু হয়েছে। তারপর হচ্ছে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়। এরপর দেখা যায় হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার যেটা হচ্ছে কোষঝিল্লির মূল উপাদান। ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়। ফসফোলিপিড বাইলেয়ারগুলো আমাদের কি হইতে থাকে, তৈরি হয়। ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়। তারপরে নেক্সট ঘটনা, আরএনএর মাধ্যমে বংশগতির ধারাপ্রবাহ শুরু হয়। আরএনএ তৈরি এবং হচ্ছে এরপর আরএনএ তৈরি এবং বংশগতির ধারাবাহিকতা রক্ষা শুরু হয়। আরএনএ তৈরি এবং আরএনএ গুলা কি করে, বংশগতির ধারাবাহিকতা রক্ষা, বংশগতীয় ধারাবাহিকতা রক্ষা করা শুরু হয়, রক্ষা করে। এরপর নেক্সট যে ঘটনা ঘটে, আদিকোষের ডিএনএ পরবর্তীতে কোষঝিল্লি দ্বারা আমাদের হচ্ছে যে এরপর আদিকোষের ডিএনএ আসে। আদিকোষের ডিএনএ আমাদের এই যে ফসফোলিপিড বাইলেয়ার, সেটা হচ্ছে কোষঝিল্লি। ফসফোলিপিড বাইলেয়ার এটা কি, কোষঝিল্লি। আদিকোষের হচ্ছে যে আমাদের ডিএনএ কোষঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয়ে, পরিবেষ্টিত মানে আবৃত, পরিবেষ্টিত হয়ে তাহলে খেয়াল করে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, যে আদিকোষের ডিএনএ কোষঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রকৃত নিউক্লিয়াসে পরিণত হয়। নিউক্লিয়াস তৈরি করে যা থেকে পরবর্তীতে কোষ তৈরি হয়। যা থেকে কোষ তৈরি হয়। তো এগুলা হচ্ছে বিজ্ঞানীদের কিছু হাইপোথিসিস এবং হচ্ছে কিছু মতামত, যে এটার পর এটা হয়েছে, এটার পর ওইটা হয়েছে, এবং এগুলা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো ডিবেট চলমান যে আমাদের কোনটা আগে হয়েছে। তাহলে এই আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসের মাধ্যমে আলটিমেটলি যে জিনিসটা হয়েছে আমাদের কি হয়, যে বায়ুমণ্ডলে যে কিছু গ্যাস ছিল, মিথেন, অ্যামোনিয়া, পানি ও হাইড্রোজেন, এর লাইটেনিং এর প্রভাবে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করে। লাইটেনিং এর প্রভাবে কি তৈরি করে, অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করে, যে আমাদের ঠুসুস করে হচ্ছে বজ্রপাতের ফলে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। এই যে অ্যামিনো অ্যাসিড তৈরি হলো, এই অ্যামিনো অ্যাসিড সৃষ্টির পরবর্তীতে আমাদের বিভিন্ন কার্বন যৌগ পলিমার সৃষ্টি, ফসফোলিপিড বাইলেয়ার, আরএনএ, ডিএনএ তৈরি এবং হচ্ছে ডিএনএ গুলো আবৃত হয়ে আমাদের প্রকৃত নিউক্লিয়াস তৈরি করে, যা থেকে কোষ তৈরি হয়। তো এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট, কমন কনসেপ্ট হচ্ছে যে কোষ। এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এরা কোথায়? দেখো, কোষ তৈরি হয় নাই, প্রাণী দেহ তৈরি হয় নাই, তাহলে কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসবে? কার্বন ডাইঅক্সাইড আসার কিন্তু প্রশ্ন নাই, কারণ কার্বন ডাইঅক্সাইড কার বাই প্রোডাক্ট? প্রাণী দেহের একটা শোষণ বর্জ্যের বাই প্রোডাক্ট হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড। তারপর ভাই অক্সিজেন কোথায়? উদ্ভিদ তৈরি হতে হবে অক্সিজেন পাইতে গেলে, কারণ অক্সিজেন উদ্ভিদ তৈরি করে বেসিক্যালি দুনিয়াতে যে অক্সিজেনটা আছে। তো এই জন্য আমাদের প্রাথমিকভাবে এই কয়টা গ্যাস ছিল, এই গ্যাসগুলো অ্যামিনো অ্যাসিড তৈরি করে, তারপর এই অ্যামিনো অ্যাসিড থেকে আলটিমেটলি আরএনএ, ডিএনএ তৈরি হয়। আর একই সাথে হচ্ছে গভীর সমুদ্রে কার্বন যৌগ পলিমার সৃষ্টির মাধ্যমে কোষঝিল্লি তৈরি হয়। কোষঝিল্লিগুলো ডিএনএ গুলাকে আবৃত করে নিউক্লিয়াসে কনভার্ট করে, আস্তে আস্তে সেখান থেকে কোষ হয়। আরো হাজারটা ধাপ আছে, এই কোষ সৃষ্টি নিয়ে আরো হাজারটা হাইপোথিসিস আছে। আমাদের সবগুলো হাইপোথিসিসই পড়ার এখন কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। কোষের বৈশিষ্ট্য বইয়ের মধ্যে 10টা পয়েন্ট বলা আছে কোষের বৈশিষ্ট্য, এটা একটু রিডিং দিবা, এটা খুব কঠিন, মানে পড়ার সেরকম ইম্পর্টেন্ট কিছু না, আমরা কোষের বৈশিষ্ট্যতে যাব না। আচ্ছা, আজকে আদর্শ প্রাণী কোষ, উদ্ভিদ কোষের গঠন আছে। এই উদ্ভিদ কোষ, প্রাণী কোষের গঠনটাও তোমাদের এইচএসসি লেভেলে ইম্পর্টেন্ট না, 9-10 ইম্পর্টেন্ট ছিল। কোষের গঠনটা তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় আঁকার জন্য ইম্পর্টেন্ট, দেখা যাবে প্র্যাকটিক্যাল খাতায় আদর্শ উদ্ভিদ কোষ, প্রাণী কোষ আঁকতে হয়। আচ্ছা, এখন আমরা একটু পড়ালেখার দিকে যাব, যেগুলো আমাদের কাজের পড়ালেখা।
এক নম্বর কথা হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। কোষবিদ্যা বা সাইটোলজি, এই কোষ নিয়ে সাম্যক আলোচনা করা হয় যেখানে, সেটাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়। ঠিক আছে, কোষবিদ্যা বা সাইটোলজি, 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 কোষবিদ্যা বা সাইটোলজি। ঠিক আছে, কোষবিদ্যা বা সাইটোলজি, আমাদের কোষবিদ্যা বা সাইটোলজি জিনিসটা কি আমরা বোঝার চেষ্টা করি। আসো, এটা হচ্ছে কোষ নিয়ে আলোচনা করা হয় যে শাখাটায়, বা আমাদের বিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে শুধু আলোচনা করা হচ্ছে, কোষ কিভাবে গঠন হচ্ছে, কোষের মধ্যে কি আছে, কোষটা কেন এরকম, কোষটা কেন এরকম, কোষের মধ্যে কি সমস্যা, কি কষ্ট, কি দুঃখ, কি রাগ। সো একদম কোষ নিয়ে বেসিক যে আলোচনা যে জায়গায় করা হয়, জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে সাম্যক আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়। জীববিজ্ঞানের যে শাখায় আমাদের কোষ নিয়ে, জীববিজ্ঞানের যে শাখায়, জীববিজ্ঞানের যে শাখায়, জীববিজ্ঞানের যে শাখায় আমাদের হচ্ছে এই কোষ নিয়ে, যে শাখায় কোষ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়, কোষ নিয়ে ব্যাপক আলোচনা করি, যে একদম কোষ নিয়ে আলোচনা করতে করতে আমরা অস্থির, ব্যাপক আলোচনা হয় তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে। আলোচনা হয় তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে, তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে। তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি, কোষবিদ্যা বা সাইটোলজি। তাকে কি বলা হয়? কোষবিদ্যা বা সাইটোলজি বলে, কোষবিদ্যা বা সাইটোলজি বলে। ওকে, কোষবিদ্যা বা সাইটোলজি বলে। এখন কথা হয়েছে যে এই কোষবিদ্যা বা সাইটোলজির জনক কাকে বলা হয়? রবার্ট হুককে কোষবিদ্যা বা সাইটোলজির জনক বলা হয়। আর আধুনিক কোষবিদ্যার এই কোষবিদ্যার জনক হিসেবে হুক সাহেবকে মেনে নেওয়া হয়েছিল। কিন্তু হুক সাহেব তো পরবর্তীতে যা দিছে এগুলা তো সবার আর মনোপুত হইল না, এই জন্য বর্তমানে আধুনিক জনক বলা হয় কার্ল পি সোয়ানসনকে। মনে রাখতে হবে এই কোষবিদ্যার আধুনিক জনককে কার্ল পি সোয়ানসন, কার্ল পি সোয়ানসন, কার্ল পি সোয়ানসন, কার্ল পি সোয়ানসন, সোয়ানসন। ঠিক আছে, কার্ল পি সোয়ানসন হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনক। আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। আচ্ছা, কোষতত্ত্ব, কোষতত্ত্ব বা হচ্ছে আমাদের ইংরেজিতে একে বলি আমরা সেল থিওরি। কোষতত্ত্ব বা সেল থিওরি, কোষ নিয়ে কিছু তত্ত্ব বা থিওরি আমাদের তিনজন বিজ্ঞানী দিয়েছেন। কোষতত্ত্ব বা সেল থিওরি, সেল থিওরি। ঠিক আছে, সেল থিওরি, কোষতত্ত্ব বা সেল থিওরি, কোষতত্ত্ব বা সেল থিওরি, কোষতত্ত্ব বা সেল থিওরি। কোষতত্ত্ব বা সেল থিওরি আমাদের কি আছে? কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয়, সাংগঠনিক একক। কি কি কথা বলছে? যে কোষ হলো, এক কোষ হলো আমাদের জীবন্ত সত্তা, দ্যাট মিনস জীব কোষ। উদ্ভিদ প্রাণী দুইটাই তো জীবন্ত, কেউ কি মৃত আছে? মৃত নেই। জীবন্ত সত্তার, জীবন্ত সত্তার গাঠনিক, কার্যকারী, গাঠনিক, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। জীবসত্তার গাঠনিক, জীবসত্তার গাঠনিক, শারীরবৃত্তীয়, গাঠনিক, শারীরবৃত্তীয়, গাঠনিক, শারীরবৃত্তীয়, গাঠনিক, শারীরবৃত্তীয়, গাঠনিক, শারীরবৃত্তীয় ও গাঠনিক, শারীরবৃত্তীয় ও আমাদের হচ্ছে সাংগঠনিক একক। গাঠনিক, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক, গাঠনিক, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক, গাঠনিক, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয়, সাংগঠনিক একক। এটা হচ্ছে কোষতত্ত্ব বা সেল থিওরি। কোষ হলো জীবনের মৌলিক একক, 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 কোষ হলো জীবনের মৌলিক একক। ঠিক আছে, তো কিছু আবেগঘন কথাবার্তা বলছে যে কোষ গাঠনিক একক, শারীরবৃত্তীয় একক, সাংগঠনিক একক, মৌলিক একক, আবেগঘন কথাবার্তা, বা এটা তো আমরা জানি। তারপর কোষ কি বংশগতির একক। ও মোর খোদা, কোষ হলো বংশগতির একক, বংশগতির একক, কোষ হলো বংশগতির একক, কোষ হলো বংশগতির একক, কোষ হলো বংশগতির একক। এবং হচ্ছে সর্বপ্রকার জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। পূর্ব সৃষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়। সব জীবই, সকল জীব আমাদের হচ্ছে একাধিক, সকল জীব একাধিক কোষ নিয়ে, একাধিক কোষ নিয়ে গঠিত। একটা কোষ নিয়ে কোনো জীব গঠিত হয় না, একাধিক কোষ নিয়ে গঠিত, একাধিক কোষ নিয়ে গঠিত। এবং হচ্ছে প্রতি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্ট, প্রতি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্ট, প্রত্যেকটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্ট, প্রতি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্ট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিষয়। এই কোষ তত্ত্ব বা সেল থিওরি দিছে তিনজন বিজ্ঞানী। এর মানে সেল থিওরি মতবাদ দেন
মতবাদ দেন স্লেইডেন, সোয়ানসন আর ভার্চু। স্লেইডেন, সোয়ানসন আর ভার্চু। স্লেইডেন, সোয়ান ও ভার্চু। স্লেইডেন, সোয়ান আর ভার্চু। দেন হচ্ছে স্লেইডেন, সোয়ান এবং ভার্চু। মতবাদ দেন কে কে? আমাদের স্লেইডেন, সোয়ান এবং ভার্চু। স্লেইডেন, 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 সোয়ান আর ভার্চু। স্লেইডেন, সোয়ান অ্যান্ড ভার্চু। স্লেইডেন, সোয়ান অ্যান্ড ভার্চু। স্লেইডেন, সোয়ান অ্যান্ড ভার্চু। স্লেইডেন, সোয়ান অ্যান্ড ভার্চু। ঠিক আছে? তাহলে কোষতত্ত্ব বা সেল থিওরির মতবাদ দেয় স্লেইডেন, সোয়ান ও ভার্চু। নামটা মনে রাখতে পারো। তাহলে দেখো এইসব যে বাচ্চাকালীন কথাবার্তা, এগুলো তো আমরা বাচ্চাকালেই পড়ে আসছি, তাই না? আমরা বাচ্চা বাচ্চা কথাবার্তা, অঙ্ক কইতাসে, এগুলা কোনো কথা? ওকে, আসো এখন দেখা যাক নেক্সট ইনফরমেশনে আমরা যাই, নেক্সট কথায় যাই। সেটা হচ্ছে কোষগুলোকে আমরা নানা ভাগে ভাগ করা শুরু করে দিয়েছি। কোষকে আমাদের হচ্ছে কাজের ভিত্তিতে কোষকে আমরা নানা ভাগে ভাগ করা শুরু করব। যে কোষ, এই কোষটাকে হচ্ছে আমরা শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এটা কি শারীরবৃত্তীয় কাজ, কেমন কাজ করে এর উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। শারীরবৃত্তীয় কাজ, শারীরবৃত্তীয় কাজ, শারীরবৃত্তীয় কাজ, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। আমাদের কি কি? আমরা হচ্ছে যে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে দুইটা ভাগে কোষকে ভাগ করতে পারি। কি কি সেই দুইটা ভাগ আমাদের কোষের ক্ষেত্রে? আসো, এক নম্বর বিষয় হচ্ছে যে আমাদের একটা হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল, এটাকে বলি হচ্ছে আমরা দেহকোষ বা ইংরেজিতে বলি একে সোমাটিক সেল। দেহকোষ বা ইংরেজিতে একে বলি হচ্ছে সোমাটিক সেল। আর হচ্ছে আমাদের জনন কোষ বা গ্যামেট, জনন কোষ বা গ্যামেট, জনন কোষ বা গ্যামেট। এটা তোমরা জানো ছোটবেলা থেকেই, গ্যামেট কারা? গ্যামেট, গ্যামেট, জনন কোষ বা গ্যামেট, জনন কোষ বা গ্যামেট, GAMET, জনন কোষ বা গ্যামেট বা ইংরেজিতে এদেরকে রিপ্রোডাক্টিভ সেলও বলে, রিপ্রোডাক্টিভ সেল। তোমরা বায়োলজির আর কিছু পারো আর না পারো, এই জিনিস খুব ভালো করেই পারো, তাই না? রিপ্রোডাক্টিভ সেল, জনন কোষ, গ্যামেট, এগুলো হচ্ছে আমাদের একদম ক্রিম, আমাদের কাছে পড়তে ভালো লাগে। ওকে, কোনো সমস্যা নেই, ভালো লাগতেই পারে। আচ্ছা আসো, তাহলে হচ্ছে এই যে জনন কোষ বা গ্যামেট আমরা বলছি, এখানে আমরা বেসিক্যালি হচ্ছে যে দুই ধরনের জিনিস এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে শুক্রাণু এবং আরেকটা হচ্ছে ডিম্বাণু। শুক্রাণু বা স্পার্ম, শুক্রাণু বা স্পার্ম, শুক্রাণু বা এটাকে ইংরেজিতে বলা হয় স্পার্ম, এটা একটা জনন কোষ। আর এটা হচ্ছে ডিম্বাণু বা ইংরেজিতে যেটাকে বলি ওভাম, এরা হচ্ছে একটা এই ডিম্বাণু বা ওভাম, এরা হচ্ছে আমাদের ডিম্বাণু বা ওভাম, এরা হচ্ছে আমাদের এই যে ডিম্বাণু বা ওভাম যে আছে আমাদের, ডিম্বাণু বা ওভাম আমাদের হচ্ছে যে জনন কোষ। এই জনন কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড বা n সংখ্যক ক্রোমোজোম থাকে। হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, এরা হচ্ছে হ্যাপ্লয়েড বা n সংখ্যক ক্রোমোজোম থাকে। হ্যাপ্লয়েড বা n সংখ্যক ক্রোমোজোম থাকে। হ্যাপ্লয়েড বা n সংখ্যক ক্রোমোজোম থাকে। হ্যাপ্লয়েড বা এদের মধ্যে n সংখ্যক ক্রোমোজোম থাকে, n সংখ্যক ক্রোমোজোম থাকে, n সংখ্যক ক্রোমোজোম থাকে, n সংখ্যক ক্রোমোজোম থাকে। ঠিক আছে? এরপর খেয়াল করে দেখো দেহকোষ বা সোমাটিক সেল কারা? যে আমাদের জনন কোষ ব্যতীত প্রাণীর জীবদেহের সকল কোষ হচ্ছে দেহকোষ। দেহকোষের উদাহরণ কি? যে এই জনন কোষ ব্যতীত, জনন কোষ ব্যতীত, জনন কোষ ব্যতীত, জনন কোষ ব্যতীত প্রাণীদেহের, জনন কোষ ব্যতীত জীবদেহের সকল কোষ, জনন কোষ ব্যতীত জীবদেহের সকল কোষ, জনন কোষ ব্যতীত জীবদেহের, জনন কোষ ব্যতীত জীবদেহের সকল কোষ, জনন কোষ ব্যতীত জীবদেহের সকল কোষ, জনন কোষ ব্যতীত জীবদেহের সকল কোষ, জনন কোষ ব্যতীত আমাদের জীবদেহের যত কোষ আছে, জনন কোষ ব্যতীত জীবদেহের সকল কোষ, জনন কোষ ব্যতীত আমাদের জীবদেহের যত কোষ আছে, জনন কোষ ব্যতীত জীবদেহের সকল কোষ, জনন কোষ ব্যতীত আমাদের জীবদেহ যে আছে সেই জীবদেহের সকল কোষ আমাদের
কি জননকোষ ব্যতীত জীবদেহের সকল কোষ, জননকোষ সকল কোষ হলো দেহকোষ, সকল কোষ হলো দেহকোষ, সকল কোষ হলো দেহকোষ, জননকোষ ব্যতীত জীবদেহের সকল কোষ হচ্ছে দেহকোষ, ঠিক আছে? দেহকোষ, এই দেহকোষগুলো হচ্ছে ডিপ্লয়েড বা 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। এখন আমি একটু পড়ায় দিই, যে যারা সেকেন্ড ইয়ারে আছো তারা পারো, তাও একটু দেখো জিনিসটা, যে কখন আমরা হ্যাপ্লয়েড বলবো, কখন ডিপ্লয়েড বলবো, জিনিসটা আসলে কি, এই জিনিসটা বুঝে যাই আমরা, আজীবন মনে থাকবে। ক্রোমোজোম থাকে, দেখো হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের বিষয়টা আসলে আমাদের কি, এতটুকু লেখা শেষ করো আগে, তারপর আমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের বিষয়ে যাচ্ছি। ঠিক আছে, গেল এতটুকু বিষয় গেল। এরপর আসা যাক হচ্ছে আমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নিয়ে কথা বলতে চাই। ধরো একটা কোষে, এটা ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে, একটা কোষে 6টা ক্রোমোজোম আছে, একটা কোষে কয়টা ক্রোমোজোম আছে, 6টা ক্রোমোজোম আছে। এখন এই 6টা ক্রোমোজোম কিভাবে আছে তার উপর ভিত্তি করে আমাদের ক্রোমোজোম আছে। এখন এই 6টা ক্রোমোজোম, এই কোষের ভেতর 6টা ক্রোমোজোম যদি প্রত্যেকটা আলাদা আলাদা একটা সিঙ্গেল সেট হিসেবে কাজ করে, প্রত্যেকে আলাদা আলাদা কাজ করবে, প্রত্যেকটা ক্রোমোজোম আলাদা আলাদা কাজ করবে, এই ও আছে, ও আছে, ও আছে, ঠিক আছে? ওরা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করবে এবং আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে তারা কাজ করতেছে। প্রত্যেকটা ক্রোমোজোম আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে যখন কাজ করবে, প্রত্যেকটা ক্রোমোজোম যখন নিজের মতো কাজ করবে, তাহলে আমাদের হচ্ছে যে ক্রোমোজোমগুলা যখন নিজের মতো কাজ করবে, মানে প্রতিটা ক্রোমোজোম একটা ক্রোমোজোম আলাদা একটা সেট হিসেবে কাজ করতেছে, ও আলাদা একটা সেট, মানে ও আলাদাভাবে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করবে, ওর বৈশিষ্ট্যর সাথে এই পাশেরটার বৈশিষ্ট্যর মিল নাই কোনো। তাহলে হচ্ছে যখন আমাদের একটি ক্রোমোজোম একটি সেট গঠন করে, মানে কি সেট মানে কি নিজের বৈশিষ্ট্যগুলা সে নিজে নিজে প্রকাশ করবে, যে ও আলাদা, 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 মানে এই ক্রোমোজোমটা যে সকল বৈশিষ্ট্য নিয়ে ডিলিংস করবে, এই ক্রোমোজোমটা সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে ডিলিংস করবে না। তার মানে প্রত্যেকটা ক্রোমোজোম একা নিজে ইউনিকভাবে সে কাজ করে। যখন এরকম ইউনিকভাবে ক্রোমোজোমগুলো কাজ করবে, যে একা একা কাজ করবে, তখন তাকে বলি হ্যাপ্লয়েড, বা এখানে ক্রোমোজোমকে বলা হয় n সংখ্যক দিয়ে বুঝাই। এই 6টা ক্রোমোজোমের মধ্যে যদি এমন হয় যে দুইটা দুইটা করে ক্রোমোজোম একসাথে আছে, দুইটা দুইটা করে ক্রোমোজোম একসাথে আছে, দুইটা দুইটা করে ক্রোমোজোম একসাথে আছে, এবং এই যে একসাথে যখন থাকবে, এরা একসাথে থেকে একটা সেট গঠন করে, এবং এই দুইটা ক্রোমোজোমেই আমাদের একই বৈশিষ্ট্যের পেছনে কাজ করে, দুইটা ক্রোমোজোমই একই বৈশিষ্ট্যের পেছনে কাজ করবে, একই ধরনের কাজ, একই ধরনের ফলাফল আনার ক্ষেত্রে তারা কাজ করবে, এবং দুইটা ক্রোমোজোম যে আছে সেই দুইটা ক্রোমোজোম আকৃতিতে, বর্ণে, তারপর হচ্ছে বৈশিষ্ট্যের দিক থেকে একই থাকবে। যখন এরকম দুইটা করে ক্রোমোজোম মিলে একটা সেট গঠন করে, মানে আমি ইউনিক না, আমাকে ভালোভাবে কাজ করার জন্য আরেকটা মানুষের হেল্প দরকার হচ্ছে আমার মতো দেখতে, বৈশিষ্ট্য, স্বভাব, আচার আচরণের, তখন আমরা দুজন মিলে একটা জোড়া হয়ে গেলাম। এরকম ক্রোমোজোমগুলো যখন জোড়া জোড়া হয়ে থাকে, তখন তাকে বলি ডিপ্লয়েড বা 2n। তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় ডিপ্লয়েড বা 2n। তখন তাকে বলতে হয় হচ্ছে ডিপ্লয়েড বা 2n, ডিপ্লয়েড বা 2n, ডিপ্লয়েড বা 2n। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি কি, আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের ক্রোমোজোমগুলো আছে, এই যে ক্রোমোজোমগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ক্রোমোজোমগুলা আমরা যখন দেখব তিনটা তিনটা করে ক্রোমোজোম, তিনটা তিনটা করে ক্রোমোজোম হচ্ছে আমাদের একসাথে আছে, এবং এই তিনটা ক্রোমোজোম মিলে একই ধরনের বৈশিষ্ট্যের পেছনে কাজ করবে, তিনটা ক্রোমোজোম মিলে একই ধরনের বৈশিষ্ট্যের পেছনে কাজ করবে, তিনটা ক্রোমোজোম মিলে একই ধরনের বৈশিষ্ট্যের পেছনে কাজ করবে, তিনটা ক্রোমোজোমের মিলে একই ধরনের বৈশিষ্ট্যের পেছনে কাজ করবে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে বলবো আমরা ট্রিপ্লয়েড। তখন তাকে বলবো হচ্ছে আমরা ট্রিপ্লয়েড, ট্রিপ্লয়েড বা 3n, ট্রিপ্লয়েড বা 3n, ট্রিপ্লয়েড বা 3n।
ট্রিপ্লয়েড বা 3n, ট্রিপ্লয়েড বা 3n, ট্রিপ্লয়েড বা 3n, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো হচ্ছে ট্রিপ্লয়েড বা 3n, তখন তাকে বলবো আমরা ট্রিপ্লয়েড বা 3n। তাহলে হ্যাপ্লয়েড বা n আমরা দেখতে পাচ্ছি, ডিপ্লয়েড বা 2n আমরা দেখতে পাচ্ছি, আর ট্রিপ্লয়েড বা 3n দেখতে পাচ্ছি। তো এই যে কোষে ক্রোমোজোমগুলো আছে, এই ক্রোমোজোমগুলা কিভাবে বিন্যস্ত আছে, কিভাবে কাজ করছে, সেটার উপর ভিত্তি করে আমরা হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড বলছি। আমাদের 6টা ক্রোমোজোম, যদি প্রত্যেকটা ক্রোমোজোম 6টা 10টা 12টা যতগুলো হোক আমার কিচ্ছু যায় আসে না, একটা কোষে অবস্থিত ক্রোমোজোমগুলো যদি আলাদা আলাদা কাজ করে, প্রত্যেকটা ক্রোমোজোম আলাদা আলাদা নিজে একটা সেট হিসাবে কাজ করছে এবং আলাদা আলাদা সে নিজের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করছে, সে তার বৈশিষ্ট্য চরিত্র প্রকাশের জন্য কারো উপর নির্ভরশীল না। সে বলতেছে আমি আমার সব কাজ আমার মতো করব, যে সে প্রত্যেকটা ক্রোমোজোম আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে কাজ করে, তখন সেটাকে বলে হ্যাপ্লয়েড। হ্যাপ্লো মানে এক ক্রোমোজোম বিশিষ্ট কোষ, মানে ক্রোমোজোমের এক ক্রোমোজোম বিশিষ্ট বা এক ক্রোমোজোম বৈশিষ্ট্য প্রকাশ করে এরকম কোষ। তাহলে মানে এই ক্রোমোজোমটা কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করে, ও কিছু স্পেসিফিক, ও কিছু আলাদা, ও কিছু আলাদা, মানে প্রত্যেকটা ক্রোমোজোম নিজের মতো কাজ করছে, হ্যাপ্লয়েড বা অ্যান। যখন দুইটা করে ক্রোমোজোম মিলে একসাথে থাকবে এবং দুইটা করে ক্রোমোজোম একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করবে, তখন তাকে বলে ডিপ্লয়েড বা 2n। আর যখন তিনটা করে ক্রোমোজোম একসাথে আছে এবং তিনটা করে ক্রোমোজোম একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশের দিকে নিজেকে নিয়ে যাচ্ছে এবং তিনটা করে ক্রোমোজোম আছে, এরা একসাথে এমনভাবে লেগে আছে যেন হচ্ছে তারা ভাই ভাই, আপন ভাই ভাই, এবং তারা তিনজন মিলে একটা স্পেসিফিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করে, তখন সেটাকে বলি ট্রিপ্লয়েড। মানে এখানে একটা ক্রোমোজোম একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করতেছে, এখানে দুইটা ক্রোমোজোম একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করে, এখানে তিনটা ক্রোমোজোম একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। তার মানে সিঙ্গেল সেট, ডাবল সেট, ট্রিপল সেট। ক্রোমোজোমের সিঙ্গেল সেট হলে হ্যাপ্লয়েড, ডাবল সেট হলে ডিপ্লয়েড, ট্রিপল সেট হলে ট্রিপ্লয়েড। দেখো তো বুঝছো কিনা বিষয়টা? 4টা ক্রোমোজোম একসাথে কাজ করতে পারে না? পারে, তখন কি বলবো? টেট্রাপ্লয়েড বলবো। 5টা ক্রোমোজোম একসাথে কাজ করলে আমরা কি বলবো? 5টা ক্রোমোজোম একসাথে কাজ করলে পেন্টাপ্লয়েড বলবো। সেটাই, ক্রোমোজোম জোড়া জোড়া। সামিয়া রহমান বলছে ক্রোমোজোম জোড়া জোড়া আর তুমি জোড়া হতে পারলে না। ছি ছি ছি, বাসায় আজকেই জানিয়ে দাও যে আব্বু বা আম্মু আমি জোড়া হতে চাই, আমি বিয়ে করতে চাই, আমার জন্য মেয়ের সন্ধান করো। বা বাসায় আলটিমেটাম দিয়ে দাও যে আমি মেডিকেলে চান্স পাইলে আমারে বিয়ে করায় দিতে হবে, কিচ্ছু বুঝি না, আমারে বিয়ে করায় দিতে হবে মেডিকেলে চান্স পাইলে। এটা বলো বাসায়। কারণ হচ্ছে যে আমাদের বললাম না, আমাদের মেডিকেলে আমাদের 4th ব্যাচের একটা ছেলে ছিল, সে হচ্ছে বাসায় আলটিমেটাম দিছে যে আমি মেডিকেলে চান্স পেলে মানে বিয়ে করায় দিতে হবে। তো তার বাসায় বলছে আচ্ছা তুই চান্স পা, তো বিয়ে করাই দেবো। বাপ মা ভাবছিল চান্স পাবে না, কইছে বিয়ে করায় দিবে। তো হচ্ছে সুন্দর, সে ছেলে মেডিকেলে চান্স পেয়েছে, চান্স পাওয়ার পর বিয়ে করে ফেলছে। মেডিকেলে ভর্তি হওয়ার আগে ফার্স্ট ইয়ারে থাকতে তার বাচ্চা হয়ে গেছে, এখন তার বাচ্চার বয়স 3 বছর। ঠিক আছে? তো আমার মানে হচ্ছে যে সে জীবন যুদ্ধে আগায় গেল, তাই না? আর আমরা জীবন যুদ্ধে পিছিয়ে আছি। তো এই হচ্ছে কথা। দেখো তাহলে হচ্ছে আমরা ক্রোমোজোম নিয়ে কথাবার্তা একটু বুঝতে পারছি আমরা বিষয়টা। এরপর হচ্ছে যে আমাদের নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষগুলাকে আমরা আরো কিছু ভাগে ভাগ করতে পারি। যে আমাদের নিউক্লিয়াসের কোষ, এই কোষ যে আছে, কোষকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কোষকে আমরা হচ্ছে যে এই নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আরো দুই ভাগে ভাগ করতে পারি। কোষকে হচ্ছে আমরা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করতে পারি। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আমরা হচ্ছে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি দুইটা ভাগ? কি কি দুইটা ভাগ? 1 নম্বর ভাগ হচ্ছে যে আমাদের এই আদি কেন্দ্রিক কোষ, আদি কেন্দ্রিক কোষ, আদি কেন্দ্রিক কোষ, আদি কেন্দ্রিক কোষ, বা ইংরেজি থেকে বলি হচ্ছে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, আদি কেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। আর আরেকটা হচ্ছে আমাদের প্রকৃত কেন্দ্রিক কোষ, 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 বা ইংরেজি থেকে আমরা বলি হচ্ছে ইউক্যারিওটিক সেল, প্রকৃত কেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। ঠিক আছে? প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। ঠিক আছে? এখন হচ্ছে এখানে প্রোক্যারিয়ন আর ইউক্যারিয়ন বলতে বেসিক কথায় কি বোঝাচ্ছে? তো আমরা প্রকৃত কেন্দ্রিক কোষ, আদি কেন্দ্রিক কোষ, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? যে আমাদের প্রো মানে হচ্ছে কি? প্রো মানে হচ্ছে আদি, প্রো মানে হচ্ছে আদি, আদি, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়ন, ক্যারিয়ন,
ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ মানে আবার কি রে বাবা, রে বাবা কি কঠিন কথা। আমাদের হচ্ছে প্রোক্যারিয়ন, আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। আর ইউক্যারিওটিক মানে কি, ইউ মানে হচ্ছে কি, ইউ মানে হচ্ছে প্রকৃত, ইউ মানে হচ্ছে প্রকৃত, ইউ মানে হচ্ছে প্রকৃত বা রিয়াল। আর হচ্ছে আমাদের এই ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট, প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট, প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট। তাহলে কি আমাদের প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট যে আছে আমাদের, এটা হচ্ছে আদিকেন্দ্রিক প্রোক্যারিওটিক, আর একটা হচ্ছে আমাদের প্রকৃত কেন্দ্রিক বা ইউক্যারিওটিক, প্রকৃত কেন্দ্রিক বা ইউক্যারিওটিক। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো আমরা হচ্ছে যে কি দেখতে পাই, আমরা দেখতে পাই কি, আমরা নেক্সট কি দেখতে পাই, আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই হচ্ছে আমরা কি দেখতে পাই এখানে। ওকে, আচ্ছা এখন বিষয়টা কি, মানে আদি নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াস মানে কি, নিউক্লিয়াসটা আদি অবস্থায় আছে, মানে হচ্ছে আদিম কালের নিউক্লিয়াস, বলি না আদিম কালের কথা। এখন যদি তুমি গরুর মাংস কিনতে যাও, গরুর মাংস কিনতে গিয়ে তুমি গরুর মাংস হলারে বলবা যে কি গরুর মাংসের দাম 750 টাকা, আমরা আগে 50 টাকা কেজি গরুর মাংস খাইতাম। আমার আম্মু তো বলে যে আম্মুর বিয়ের সময় নাকি গরুর মাংস 50 না 60 টাকা কেজি ছিল বা 100 টাকা এরকম কাছাকাছি কেজি ছিল। তখন লোক কি করবে, ওই আদিমকালের কত লাভ নাই, আদিমকালের দিন আর নাই, এখন একদম নতুন দিন। ঠিক আছে, তো হচ্ছে আদি মানে হচ্ছে পুরাতন, তো পুরাতনে সবকিছু কম কম থাকে। এই যে যেমন দেখলা যে গরুর মাংসের দাম এখন বেশি, আদিমকালে গরুর মাংসের দাম ছিল কম। ঠিক তেমনি নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখা যায় যে নিউক্লিয়াসের বর্তমানে যে গঠনটা, সেই গঠনটা অনেক উন্নত, কিন্তু আদি যে গঠনটা ছিল, আদি গঠনটা অনুন্নত। উন্নত গঠন মানে কি, তোমরা নিউক্লিয়াস পড়ে আসতো ছোটবেলায়, গুলটা করে একটা নিউক্লিয়াস আঁকতা, পরীক্ষার মধ্যে আসতো নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করো। তো এই নিউক্লিয়াসের গঠন আঁকতে গেলে তোমরা কি করতা, নিউক্লিয়াসের প্রথমে চারপাশে একটা আউটলাইন দিতা। আউটলাইনটা কি ছিল, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি। যে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি আমাদের হচ্ছে যে এই আদি কোষের মধ্যে নাই, তার মানে কোনো কিছু দিয়ে আবৃত করার মতো কিছু নাই। এখন ধরো তোমার যদি কোনো বাড়িঘর না থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, ধরো তোমার বাড়িঘর নাই, তোমার কোনো বাসায় থাকার জায়গা নেই, তোমার বাসাতে বের করে দিল যে তোর মতো সন্তান আমার লাগবে না, পড়ালেখা করিস না, দুষ্ট শিরোমণি লাগবে না, তোমার বাসা থেকে বের করে দিল। তখন তোমার কি করতে হবে, কারো বাসায় তোমার ঢুকতে দিয়ে যাচ্ছে না, রাস্তায় থাকতে হবে, দ্যাট মিনস ওপেন স্পেসে থাকতে হবে তোমাকে। ঠিক তেমনি তুমি একটা কোষের যে আবরণ বা একটা নিউক্লিয়াসের যে আবরণ, নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন, সেই নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন যদি তুমি না দাও, তাহলে কি আর নিউক্লিয়াসের স্বাভাবিক গঠনটা থাকলো না। দেখা যায় ওইখানে নিউক্লিয়ার যে বস্তুগুলো তারা ছোটাছুটি করবে বা নানা জায়গায় ছড়ায় ছিটায় থাকবে। সো এটা হচ্ছে মেইন পার্থক্য প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের মধ্যে, যে আমাদের এখানে আবরণ বেষ্টিত নিউক্লিয়াস থাকে না, এমনকি আবরণ বেষ্টিত কোনো অঙ্গাণুই থাকে না। এখানে আমাদের নিউক্লিয়াসটা হচ্ছে অগঠিত, এতে কোনো আবরণ ঝিল্লি, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এগুলা কিছুই থাকে না। আমাদের হচ্ছে যে এই প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের মধ্যে মেইন পার্থক্যের জায়গাটা বা মেইন কনসেপ্ট বা মেইন আমাদের অংশটা কি, আমরা যদি আলোচনা করি, এক নম্বর অংশই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াস এক নম্বর বিষয় কি, এক নম্বর বিষয় হচ্ছে নিউক্লিয়াসের গঠন। এক নম্বর বিষয় কি, এক নম্বর বিষয় হচ্ছে নিউক্লিয়াসের গঠন। 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 নিউক্লিয়াসের গঠন, এই যে নিউক্লিয়াসের গঠন, এই নিউক্লিয়াসের গঠনটা কেমন হবে, অগঠিত। অগঠিত নিউক্লিয়াসটা এখানে থাকবে অগঠিত, এবং এখানে কোনো হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি, এখানে কোনো নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি বা এটাকে বলি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম কিছুই নাই, নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম থাকে না, কিচ্ছু নাই। তাহলে কি থাকবে, শুধুমাত্র ডিএনএ থাকবে। নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম নেই, নিউক্লিওপ্লাজম নেই। কি থাকবে, শুধু নিউক্লিওপ্লাজম নেই, শুধু আমাদের কি থাকে, শুধু হচ্ছে আমাদের কি থাকবে, শুধুমাত্র এবং শুধুমাত্র হচ্ছে যে এই নিউক্লিয়ার বস্তু থাকে, নিউক্লিয়ার বস্তুগুলা থাকে। নিউক্লিয়ার বস্তুর মধ্যে বেসিক্যালি হচ্ছে নিউক্লিয়ার বস্তু বা ডিএনএ থাকে, নিউক্লিয়ার বস্তু বা ডিএনএ থাকে, এবং ডিএনএ যে জায়গাটায় থাকে, ডিএনএটা কোথায় থাকে, ডিএনএটা অবস্থান করে সাইটোপ্লাজমে। ডিএনএটা অবস্থান করে কোথায়, সাইটোপ্লাজমে। ডিএনএ যে অঞ্চলটায় থাকে সেই অঞ্চলকে বলা হয় নিউক্লিয়য়েড,
ডিএনএ এর অঞ্চলকে মানে ডিএনএ যে এরিয়াতে থাকবে সেই এরিয়াটাকে কি বলবে, অঞ্চলকে নিউক্লিওয়েড বলে, অঞ্চলকে নিউক্লিওয়েড বলে। মানে নিউক্লিয়াস নাই, নিউক্লিওয়েড আছে। কোনো কিছু লাস্টে অয়েড কথাটা যদি পাও, অয়েড তাহলে মনে রাখবা মতো। আমরা বলি না, ইস লোকটা কি সুন্দর মহিষের মতো, আহা লোকটা কি সুন্দর পাটকাঠির মতো, এগুলো বলা উচিত না। এই যে তুমি মতো বলো না, এটা হবে কি, এটা ইংরেজিতে যদি বলো যে একটা জিনিস মহিষের মতো তুমি বলছো, মহিষের ইংরেজি বাফালো না, যদি আমি ভুল করে থাকি ভুল, আমি ইংরেজিতে খুবই দুর্বল, তো হচ্ছে বাফালয়েড। তো হচ্ছে পাটকাঠি ইংরেজি তো জানি না, পাটের ইংরেজি তো ভুলে গেছি। তো হচ্ছে যে এই কোনো কিছুর সাথে অয়েড যদি লাগায় দাও তাহলে তুমি হচ্ছে জিনিসটা হবে মতো। যে হচ্ছে যে ধরো আমি যদি বলি যে আহা জিনিসটা কি মধুর মতো, তাহলে হানি অয়েড, তাহলে হচ্ছে যে অয়েড টার্মটা অ্যাড করলে জিনিসটা মতো বুঝায়, ঠিক আছে। তো তুমি তোমার নিজের নামের সাথে হচ্ছে যে মতো লাগানোর জন্য অয়েড অ্যাড করতে পারো, কিন্তু বায়োলজিক্যাল নাম হয়ে যাবে। তুমি তোমার নাম দিয়ে দিলা হচ্ছে সাইকিঅয়েড, যে তুমি পাগলের মতো। তুমি তোমার নাম দিয়ে দিলা আতেলের মতো। তোমরা জানো কি না জানি না, পড়ুয়া স্টুডেন্টদের কিন্তু 3টা ক্লাসিফিকেশন আছে। 1 নম্বর ক্লাসিফিকেশন আছে যারা প্রচুর পড়ালেখা করে, পড়ালেখা ছাড়া যাদের লাইফে কিছু নাই তাদেরকে আমরা বলি আতেল। আরেকটা গ্রুপ আছে যারা পড়ালেখা করে না, ঘোরাফেরা করে, তাদেরকে আমরা বলি মাইকেল। আর যারা হচ্ছে যে তোমার পড়ালেখা অনেক বেশিও করে না, আবার একদম হচ্ছে যে ছাইরাও দেয় নাই, মাঝামাঝি আছে, তাদেরকে বলি আমরা ম্যাঙ্গো পিউপল, ঠিক আছে। ইন্টার লাইফে তোমাকে আতেল হইতে হবে, আর মেডিকেলে যাওয়ার পর তুমি ম্যাঙ্গো হয়ে যাবা বা মাইকেলও হয়ে যেতে পারো, সেটা তোমার পরের হিসাব, মানে ভার্সিটিতে চান্স পাওয়ার পর। কিন্তু তোমাকে ইন্টার লাইফে অবশ্যই আতেল হইতে হবে। পড়ালেখা কিন্তু লজ্জার কিছু না, পড়তে হবে, না পড়লে চান্স না পাইলে একদম কিন্তু বাম্বুর উপর বাম্বু চলতে থাকবে তোমার লাইফে। তাহলে দেখো, প্রকৃত কেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল এরা হচ্ছে সুগঠিত, এদের হচ্ছে সব আছে, সব এদের মধ্যে হচ্ছে যে সুগঠিত মানে কি সব আছে, আর লিখলামই না, যে এত লিখে কি করব, যে আমরা তো জানি এরা কি সুগঠিত হবে, ঠিক আছে। এখানে যে ডিএনএটা থাকে আমাদের ক্রোমোজোম হচ্ছে যে আমাদের এখানে ডিএনএ, এখানে যে আমাদের ডিএনএটা হবে, এই যে ডিএনএ থাকে বলছি, তাহলে আদি কোষে যদি ডিএনএ থাকে প্রকৃত কোষে কি ডিএনএ থাকবে না? অবশ্যই প্রকৃত কোষে ডিএনএ থাকবে। প্রকৃত কোষ ডিএনএ ছাড়া আবার গঠিত হবে নাকি? তাহলে ডিএনএ এর গঠন, ডিএনএটা আমাদের হচ্ছে আদিকেন্দ্রিক কোষে ডিএনএ বৃত্তাকার, আদিকেন্দ্রিক কোষে হচ্ছে ডিএনএ বৃত্তাকার, আদিকেন্দ্রিক কোষে ডিএনএটা বৃত্তাকার হবে, গোলটুস মার্কা একটা ডিএনএ থাকবে। ডিএনএ কি হবে? বৃত্তাকার হবে, একটা থাকবে এবং হচ্ছে একটা থাকে এবং হচ্ছে যে এবং এতে ডিএনএ এর একটা জামা থাকে, যেই জামাটা পরে ডিএনএ থেকে ক্রোমোজোম তৈরি হয়। আমরা যে ক্রোমোজোম বলি না, আহা ক্রোমোজোম কি সুন্দর, ক্রোমোজোম, তার বডিতে ক্রোমোজোম কম আছে মনে হয়। তো হচ্ছে এই যে ক্রোমোজোম যে আমরা বলি, এই ক্রোমোজোম এই জিনিসটা বেসিক্যালি ডিএনএ প্যাঁচায় টু দ্য ইনফিনিটি হয়ে এই ডিএনএ থেকে বেসিক্যালি ক্রোমোজোম তৈরি হয়। এখন ডিএনএ যখন প্যাঁচায়, একা একা প্যাঁচাইতে তো কারো ভালো লাগে না, ঠিক আছে, প্যাঁচানের মানুষ লাগে না। অনেক মানুষ আছে না কথা প্যাঁচায়, যে হ্যাঁ আপনি এটা বলছেন না, না এইভাবে তো আপনি বলেন নাই, আপনি তো আগে সরেয়াটা উচ্চারণ করেন নাই, সরেয়ার পরে ক খটা তো আপনি বলেন নাই, আপনার উচ্চারণের মধ্যে খ যুক্ত একটা ক যুক্ত একটা গ যুক্ত ম ছিল। তো এরকম কথা যারা পেঁচায় তাদের কি একা একা পেঁচাইতে পারে? কারোর তো লাগে, যার মাথা খেয়াল হয় সে পেঁচাইয়া। তো হচ্ছে এই যে পেঁচানো যে বিষয়টা, ডিএনএ গুলা পেঁচায় ক্রোমোজোম যে তৈরি করবে, ও কি একা একা পেঁচাইতে পারবে? ওর তো কাউকে লাগবে পেঁচানোর জন্য। তো ওই লাগে কাকে? হিস্টোন প্রোটিনকে লাগে। কাকে লাগে? হিস্টোন প্রোটিন নামে একটা প্রোটিন আছে যে এই পেঁচানোর হিস্ট্রি শোনে। তাহলে আমরা মনে রাখবো ওই পেঁচায় যে সে কিন্তু মানুষের হিস্ট্রি শোনায়, যে না আপনি এরকম করে ওরকম করছিলেন। তাহলে হচ্ছে ঠিক তেমনি ডিএনএ বৃত্তাকার, এর গায়ে কি থাকে? হিস্টোন প্রোটিন লাগানো থাকে, যেটা দিয়ে হচ্ছে যে তারা পেঁচায়। কিন্তু আদিকেন্দ্রিক কোষে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, কোনো হিস্টোন প্রোটিন এই ডিএনএতে থাকে না। কিন্তু প্রকৃত কেন্দ্রিক কোষে কিন্তু হিস্টোন প্রোটিন থাকবে, কোনো হিস্টোন প্রোটিন থাকে না। কোনো হিস্টোন প্রোটিন কি করে না আমাদের? কোনো হিস্টোন প্রোটিন থাকে না, কোনো হিস্টোন প্রোটিন হচ্ছে যে আমরা দেখতে পাই না। তাই একে সত্যিকারের ক্রোমোজোম, তাই এই ডিএনএটাকে আমরা ক্রোমোজোম বলতে পারবো? একে নগ্ন ক্রোমোজোম বলে, একে নগ্ন ক্রোমোজোম বলে। যে এটা ক্রোমোজোম না, যদি তুমি ক্রোমোজোম বলতেও চাও তাহলে এটা একটা নগ্ন ক্রোমোজোম, কারণ ক্রোমোজোম হইতে গেলে
এই ডিএনএ গুলা হিস্টোন প্রোটিনের সাথে পেঁচায় 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 ক্রোমোজোম তৈরি করবে। ডিএনএ কার সাথে পেঁচায় ক্রোমোজোম তৈরি করে? হিস্টোন প্রোটিনের সাথে। কিন্তু হিস্টোন প্রোটিনই নাই, তাহলে কি তুমি নগ্ন ক্রোমোজোম, তাহলে কি সত্যিকারের ক্রোমোজোম বলতে পারবা? বলতে পারবা না, তাকে নগ্ন ক্রোমোজোম বলে, সত্যিকারের ক্রোমোজোম বলে না। আর প্রকৃত কেন্দ্রিক কোষে ডিএনএ সূত্রাকার একাধিক থাকে হিস্টোন প্রোটিনের সাথে মিলিত হয়ে ডিএনএ সূত্রাকার। ডিএনএটা কেমন হবে? ডিএনএ সূত্রাকার একাধিক, ডিএনএ সূত্রাকার একাধিক, ডিএনএ সূত্রাকার একাধিক এন, ডিএনএ সূত্রাকার একাধিক এন আমাদের কি হবে? ডিএনএ সূত্রাকার হবে, ডিএনএ একাধিক হবে এবং হচ্ছে হিস্টোন প্রোটিনের সাথে পেঁচিয়ে, হিস্টোন প্রোটিনের সাথে পেঁচিয়ে, হিস্টোন প্রোটিনের সাথে পেঁচিয়ে প্রকৃত ডিএনএ তৈরি করে, হিস্টোন প্রোটিনের সাথে পেঁচিয়ে প্রকৃত ডিএনএ তৈরি করে, হিস্টোন প্রোটিনের সাথে পেঁচিয়ে প্রকৃত ডিএনএ তৈরি করে, প্রকৃত ডিএনএ তৈরি করে, প্রকৃত ডিএনএ তৈরি করে, প্রকৃত ডিএনএ তৈরি করে, ঠিক আছে? প্রকৃত ডিএনএ তৈরি করে, প্রকৃত ডিএনএ তৈরি করে, ঠিক আছে? প্রকৃত ডিএনএ তৈরি করে, ওকে? প্রকৃত ডিএনএ তৈরি করে। এতটুকু বিষয় আশা করি বুঝবার পারছো। এরপর আসা যাক হচ্ছে আমাদের নেক্সট যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, নেক্সট কথা কি? আবরণী বেষ্টিত অঙ্গাণু। আমাদের হচ্ছে এই যে আদিকেন্দ্রিক কোষ, নিউক্লিয়াসের আবরণ নাই, নিউক্লিয়াস হয়েছে একটা কোষের বস, আবরণ বেষ্টিত অঙ্গাণু, আবরণ বেষ্টিত অঙ্গাণু, আবরণ বেষ্টিত অঙ্গাণু। তাহলে নিউক্লিয়াস হচ্ছে একটা কোষের বস, ঠিক আছে? যে একটা কোষের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস হচ্ছে একটা কোষের প্রাণ, মস্তিষ্ক, মেইন জিনিস। আর নিউক্লিয়াসে অঙ্গাণু নাই, অন্য কারো অঙ্গাণু থাকবে? বস যদি গরিব হয়, বসের যে চেলাপেলা থাকবে তারা বড় লোক হবে না। তাহলে হচ্ছে আবরণ বেষ্টিত অঙ্গাণু নেই, এখানে আবরণ বেষ্টিত কোনো অঙ্গাণুই নেই, আবরণ বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না, আবরণ বেষ্টিত কোনো অঙ্গাণু নেই, আবরণ বেষ্টিত কোনো অঙ্গাণু নেই। এমনকি এর মধ্যে হচ্ছে শুধুমাত্র থাকে রাইবোজোম, আবরণ বেষ্টিত কোনো অঙ্গাণু নেই, রাইবোজোম থাকে, রাইবোজোম থাকে, রাইবোজোম থাকে যা আবরণহীন, রাইবোজোম থাকে যা আবরণহীন, আবরণহীন রাইবোজোম আছে, মানে আমাদের আদিকেন্দ্রিক কোষে থাকেই শুধু রাইবোজোম, সেটার মধ্যে আবরণ নেই। আর প্রকৃত কেন্দ্রিক কোষে হচ্ছে আবরণ বেষ্টিত অঙ্গাণু আছে, আবরণ বেষ্টিত অঙ্গাণু আছে, আবরণ বেষ্টিত অঙ্গাণু আছে। এই যে রাইবোজোম যে আছে, রাইবোজোমটা প্রকৃত কেন্দ্রিক কোষের, আদিকেন্দ্রিক কোষেও আছে, প্রকৃত কেন্দ্রিক কোষেও আছে। আদিকেন্দ্রিক কোষের একমাত্র হচ্ছে ফিচার হচ্ছে রাইবোজোম, ওর মধ্যে রাইবোজোমটাই আছে, খালি ভালো একটা কিছু আছে, সেটা রাইবোজোম, রাইবোজোম ছাড়া আর কোনো কিছুই কিন্তু তার মধ্যে নাই। তাহলে এটাকে কি বলি? রাইবোজোম, রাইবোজোম। রাইবোজোমের একটা স্পেশাল গঠন আছে, তোমাদের এটা নেক্সট ক্লাসে আমরা রাইবোজোম নিয়ে যখন বিস্তারিত পড়াবো তখন সেখানে পড়াবো যে এস জিনিসটা কি। এখন জাস্ট তুমি এতটুকু মনে রাখো যে এই আদিকেন্দ্রিক কোষের রাইবোজোম হচ্ছে 70S, আদিকেন্দ্রিক কোষের রাইবোজোম 70S, প্রকৃত কেন্দ্রিক কোষের রাইবোজোম 80S। এস দিয়ে আমরা ভেদবার্গ একক বুঝাই, বিজ্ঞানী ভেদবার্গ এই এককটা আবিষ্কার করছে, এটা দিয়ে বেসিক্যালি এই রাইবোজোমের অধক্ষেপ বা কতটুকু নিচে পড়ে সেটাকে বোঝায়। তো প্রকৃত কেন্দ্রিক কোষে যে রাইবোজোমটা থাকে এটা 70S, আর আদিকেন্দ্রিক কোষে যে রাইবোজোম আছে সেটা 70S, আর প্রকৃত কেন্দ্রিক কোষে যে রাইবোজোম থাকে এটা 80S। এই এস এবং রাইবোজোম নিয়ে আমরা বিস্তারিত পড়বো যে কেন 70 হয়েছে, কেন 70S হয়েছে, ঠিক আছে? আমাদের নেক্সট ক্লাসের পড়া। তাহলে দেখো রাইবোজোমটা থাকে, সেই রাইবোজোমটাও হচ্ছে যে দুইজনের মধ্যে একটু কনফ্লিক্টওয়ালা রাইবোজোম দিয়ে দিয়েছে। সাইটোস্কেলেটন আমাদের হচ্ছে যে কোষীয় কঙ্কাল বা ইংরেজিতে বলা হয় সাইটোস্কেলেটন, কোষীয় কঙ্কাল বা ইংরেজিতে একে বলি আমরা হচ্ছে সাইটোস্কেলেটন। এখানে নেই, এখানে আছে, এখানে কোষের কোনো সঠিক গঠনটাই নাই, এখানে আমাদের নেই, এখানে আছে। তারপরে হচ্ছে যে আমাদের এই আরএনএ পলিমারেজ জিনিসটা হচ্ছে যে এই আরএনএ নিয়ে যখন তুমি কাজ করবা, আরএনএ থেকে ধরো তুমি কোনো প্রোটিন তৈরি করতে চাচ্ছ বা আরএনএ থেকে আরএনএ তৈরি করতে চাচ্ছ, তখন তোমার দরকার হবে আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজটা হচ্ছে যে আমাদের এখানে এক প্রকার, মানে এক টাইপের আরএনএ পলিমারেজ থাকে যেটা নিয়ে তুমি কাজ করতে পারবা। আর প্রকৃত কেন্দ্রিক কোষে এটা 3 প্রকার থাকে, প্রকৃত কেন্দ্রিক কোষে হচ্ছে আমাদের 3 প্রকার থাকে, প্রকৃত কেন্দ্রিক কোষে 3 প্রকার থাকে, ঠিক আছে? 3 প্রকার। আচ্ছা, এতটুকু তোলো। তো এই হচ্ছে আমাদের আদিকেন্দ্রিক কোষ এবং প্রকৃত কেন্দ্রিক কোষের মধ্যে আমাদের মেইন পার্থক্যর পড়ালেখা। আদিকেন্দ্রিক কোষ এবং প্রকৃত কেন্দ্রিক কোষের পার্থক্যটা আমাদের পরীক্ষার মধ্যে খ নাম্বারে আসে যে আদিকেন্দ্রিক কোষ এবং প্রকৃত কেন্দ্রিক কোষের পার্থক্য লেখো। তারপর হচ্ছে যে তোমার এটা থেকে আমাদের এমসিকিউ আসে যে আমাদের এটা কি, ওইটা কি, এর মধ্যে কি থাকে, ওর মধ্যে কি থাকে,
এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কোষের গঠন। কোষ নিয়ে কথা, বেসিক কথা, আরো কিছু কথা আমি লিখবো। এতটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে? রাইবোজোম নিয়ে একটা কনফিউশন আছে, সেটা নেক্সট ক্লাসে ক্লিয়ার করবো, আজকে করবো না। এছাড়া আর কোনো কনফিউশন? ক্লাস অফ হয়ে গেছে? ক্লাস তো চলতেছে। গলা ব্যথা হয়ে গেছে পড়াইতে পড়াইতে। জেনেটিক কোডন কি? আরএনএ পলিমারেজ জেনেটিক কোডন, এটা এখনো আসি নাই আসিফ আমি, ঠিক আছে, আসলে বোঝাবো। আরএনএ পলিমারেজ কি? পলিমারেজ কোনো কিছুর নামের শেষে এজ কথাটা যখন থাকবে, পলিমারেজ কোনো কিছুর নামের শেষে এজ কথাটা যখন পাবা ধরে নিবে এটা একটা এনজাইম। কোনো কিছুর নামের শেষে এজ পাবা মানে কি ধরে নিয়েছো কি এটা একটা এনজাইম। কোনো কিছুর নামের শেষে এজ পাওয়া মানে কি মনে রাখবা এটা একটা এনজাইম। আরএনএ পলিমারেজ। তারা একটু পানি খাই। আচ্ছা, আরএনএ পলিমারেজ যে আছে, আরএনএ পলিমারেজ হচ্ছে আমাদের এক প্রকার, আর ওইখানে হচ্ছে প্রকৃত কেন্দ্রিক কোষ হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ 3 প্রকার। আরএনএ পলিমারেজ জিনিসটাকে তোমরা ছোটবেলায় ডিএনএ থেকে ডিএনএ তৈরি, ডিএনএ আরএনএ গুলা পড়েছো। তো আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে, আরএনএ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, আরএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হতে পারে। আমরা প্রত্যেকটা জিনিস পড়বো। তো এই ধাপগুলায় আমাদের আরএনএ পলিমারেজ এনজাইম দরকার হয়। তো আদিকেন্দ্রিক কোষে এই আরএনএ পলিমারেজ এনজাইম এক টাইপের আছে, মানে একটা টাইপের আরএনএ পলিমারেজ আছে যেটা আমাদের বিভিন্ন কাজ করবে। কিন্তু প্রকৃত কেন্দ্রিক কোষে এই আরএনএ পলিমারেজ 3 টাইপের বা 3টা ধরনের থাকে, এবং 3 ধরনের কাজ এনজাইম 3টা ভিন্ন ভিন্ন ডিরেকশনে কাজ করে কাজটাকে আরো সহজ করে দেয়। ঠিক আছে, এরপর আরো কিছু পয়েন্ট আছে আমরা একটু দেখে আসি, আরো কিছু পয়েন্ট আছে আমরা একটু দেখে আসি। বইয়ের মধ্যে যেহেতু আছে তোমরা পরবর্তীতে হচ্ছে যে মনে হবে যে এটা তো আমাদের দেখানো হয়নি। আচ্ছা, আদিকেশে এতটুকু কথাবার্তা গেল আমাদের 6 পর্যন্ত বলছি। 7 নম্বর পয়েন্ট, ঠিক আছে, 7 নম্বর পয়েন্ট, এ পাশে আদিকোষ ওই পাশে প্রকৃত কোষ। ঠিক আছে, 7 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের অপেরণ। অপেরণ হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশের একক। অপেরণ মানে কি মনে রাখবা? অপেরণ হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশের একক। এই অপেরণ বা বৈশিষ্ট্য প্রকাশের একক অপেরণ, 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 এটা হচ্ছে জিন আছে না আমাদের বডিতে, এই জিন প্রকাশের একক, জিন প্রকাশের প্রকাশ, জিন প্রকাশ, জিন প্রকাশের একক। তো আদিকোষ প্রকৃত কোষ দুইটার মধ্যেই হচ্ছে আমাদের এই জিন প্রকাশ বা জেনেটিক বৈশিষ্ট্য প্রকাশ হয়। তো প্রকৃত কোষ সহজেই তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, তার কারো হেল্প লাগে না। কিন্তু আদিকোষের মধ্যে অপেরণ নামে একটা মডেল বা অপেরণ নামে একটা গঠন থাকে যেটা তার বৈশিষ্ট্য প্রকাশে হেল্প করে। তাইলে জিন প্রকাশের একক বা অপেরণ এখানে হচ্ছে আমাদের থাকে, আর এখানে হচ্ছে থাকে না, কারণ ও নিজে নিজেই জিনটা তার বা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, ওর কারো হেল্প লাগে না। কিন্তু হচ্ছে এই প্রকৃত আদিকোষের বৈশিষ্ট্য প্রকাশের জন্য অন্যের হেল্প লাগে। জিনের গঠন, জিন, জিন জিনিসটা কি? এটা একটা কমন প্রশ্ন তোমাদের মনে আসবে যে ভাইয়া জিন 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 জিনের কথা কি কন, জিনের কথা কি কন। তো তোমাদের প্রথম চ্যাপ্টার পড়ানোর সময় জিন বলছিলাম যে জিন হচ্ছে ডিএনএ তে অবস্থিত একটি অংশ যা কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে। ডিএনএ তে অবস্থিত কোনো অংশ যা কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে, এটাকে আমরা বলি জিন। তাহলে জিন হচ্ছে ডিএনএ এর ভেতরে একটা অংশ যা বৈশিষ্ট্য প্রকাশ করে। এখন ডিএনএ এর ভেতরে আমাদের কয়েক ধরনের অংশ থাকে যারা বৈশিষ্ট্য প্রকাশ করে, আবার ডিএনএ এর ভেতর কিছু জিনিস থাকে যারা বৈশিষ্ট্য প্রকাশ করে না। যারা বৈশিষ্ট্য প্রকাশ করে না তাদেরকে আমরা বলি ইন্ট্রন্স, আর যারা বৈশিষ্ট্য প্রকাশ করে তাদেরকে বলি আমরা এক্সন্স। তাহলে জিনের যে অংশ, জিনের যে অংশ, জিনের মধ্যে, জিনের যে অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে, বৈশিষ্ট্য প্রকাশ করে, জিনের যে অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে, জিনের যে অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে আমরা কি বলি? আর জিনের যে অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে না
জিনের যে অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে না তাকে আমরা কি বলি? বৈশিষ্ট্য প্রকাশ করে না। জিনের যে অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে না। জিনের সংজ্ঞাটা লেখায় দিচ্ছি একটু পর, দাঁড়াও। তাহলে হচ্ছে জিনের যে অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে বলি এক্সনস। তাকে কি বলি? এক্সনস বলি, এক্সনস বলি, এক্সনস, এক্সনস। আর যেটা বৈশিষ্ট্য প্রকাশ করে না তাকে বলি ইন্ট্রন্স, ইন্ট্রন্স, ইন্ট্রন্স। তো আদি কোষের ক্ষেত্রে কোনো ইন্ট্রন্স নেই, প্রকৃত কোষের মধ্যে ইন্ট্রন্স আছে, ইন্ট্রন্স নেই। আদি কোষের মধ্যে এই ইন্ট্রন্স, ইন্ট্রন্স নেই। জিনিসগুলো বুঝাবো, একটু তো জটিল বিষয়, আমরা এক্সন ইন্ট্রন এগুলো সব পড়বো, এই চ্যাপ্টারের মধ্যে সব আছে। ইন্ট্রন্স নেই, এখানে কোনো ইন্ট্রন্স নেই, মানে বৈশিষ্ট্য প্রকাশ করবে না এরকম কোনো জিন আমাদের নাই আদি কোষের ক্ষেত্রে। কারণ আদি কোষ ছোট, ডিএনএও ছোট, জায়গাও ছোট, যা আছে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে হবে। দেখা যায় ছোট মরিচের ঝাল বেশি হয় বলি না, কারণ কি? ও জিনিসটা ছোট, ও করে কি সব কিছুকে ধারণ করে রাখে, যেন কামড় দিলেই ঝাল, ঝালের ঝাল। তাই জিনের গঠন হচ্ছে এখানে ইন্ট্রন্স নেই, আর এখানে হচ্ছে আমাদের ইন্ট্রন্স আছে, ইন্ট্রন্স নেই, আর এখানে আমাদের ইন্ট্রন্স আছে, ইন্ট্রন্স নেই, আর এখানে আমাদের কি আছে? ইন্ট্রন্স আছে, ইন্ট্রন্স নেই, আর এখানে ইন্ট্রন্স আছে। প্রকৃত কোষ তো অনেক বড় জিনিস, সেখানে আমাদের কিছু জিন থাকে যারা বৈশিষ্ট্য প্রকাশ করবে, আবার কিছু জিন থাকে যারা বৈশিষ্ট্য প্রকাশ করবে না। কোষ বিভাজন, কোষ বিভাজন, কোষ বিভাজন। আমাদের আদি কোষী যারা, আদি কেন্দ্রিক কোষে কোষ বিভাজনটা হবে অ্যামাইটোসিস প্রক্রিয়া। নাম তোমরা নিশ্চয়ই শুনছো অলরেডি, অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস প্রক্রিয়া, অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হবে। অ্যামাইটোসিস হচ্ছে একটা প্রত্যক্ষ কোষ বিভাজন, অ্যামাইটোসিস বা এর বাংলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন, যে প্রত্যক্ষ উপায়ে যে কোষ বিভাজন হয়, মানে এখানে হচ্ছে যে কোনো জটিল কোনো ধাপ থাকে না, ঠুসঠাস হয়ে যায়। আর হচ্ছে এখানে আমাদের প্রকৃত কোষে কি ঘটে? মাইটোসিস ও মায়োসিস। মাইটোসিস মায়োসিসের সাথে তো তোমরা ছোটবেলা থেকে পরিচিত, তোমাদের ছোটবেলার বন্ধু হচ্ছে মাইটোসিস মায়োসিস। ছোটবেলার বন্ধু মাইটোসিস মায়োসিস, হায় হায় কই গেল? তারপর হচ্ছে শ্বসন। শ্বসন পড়ছো না? বলো তো শ্বসন কয় ধরনের হয়? আমাকে একটু কমেন্টে জানাও শ্বসন কয় ধরনের হয়। শ্বসন দুই টাইপের আছে না, একটা অক্সিজেন সহ, একটা অক্সিজেন ছাড়া। কার নাম কি? অক্সিজেন যুক্ত শ্বসনের নাম কি? অক্সিজেন ছাড়া শ্বসনের নাম কি? অক্সিজেন যুক্ত শ্বসনের নাম কি? অক্সিজেন ছাড়া শ্বসনের নাম কি? বলো। সবাত আর অবাত, চার ধরনের শ্বসন দিব মায়ের আসিম। দুই ধরনের শোষণ, ঠিক আছে? চার ধরনের হয়তো তুমি পড়ে থাকতে পারো, সেটা এখন কিন্তু আর নাই। সবাত আর অবাত শোষণ, ঠিক আছে? সবাত, অবাত, বিযুক্ত অবাত, যুক্ত সবাত বিযুক্ত অবাত। এটা কি তোমাদের কোন বইয়ে ছিল? তোমাদের 9-10 ছিল এরকম যুক্ত? আমি তো সবাত আর অবাতই জানি। আমাদের ইন্টার লেভেলে শ্বসন দুই প্রকার, সবাত আর অবাত। যেখানে অক্সিজেন লাগবে আর একটা অক্সিজেন লাগবে না। যেখানে অক্সিজেন লাগে না তাকে বলি হচ্ছে আমরা অবাত শোষণ, আর যেখানে অক্সিজেন লাগে তাকে বলি হচ্ছে সবাত শোষণ। তাহলে আমাদের আদি কোষে হয় অবাত শোষণ, আর প্রকৃত কোষে হয় সবাত শোষণ, হয় সবাত শোষণ, সবাত শোষণ, সবাত শোষণ, সবাত শোষণ, ঠিক আছে? সবাত শোষণ। আচ্ছা, এরপর হচ্ছে একটা পয়েন্ট আছে ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশনের সাথে সাথেই শুরু হয়, ট্রান্সলেশনের বেশ পরে শুরু হয়। কথার জিনিসটা কি আমরা বুঝাচ্ছি, দাঁড়াও। 11 নম্বর পয়েন্টে বইয়ের মধ্যে বলা আছে ট্রান্সলেশন, 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 ট্রান্সলেশন। এখানে বলছে ট্রান্সক্রিপশনের, ট্রান্সক্রিপশনের, ট্রান্সক্রিপশনের সাথে সাথেই শুরু হয়, ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়, ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়, সাথে সাথে শুরু হইল আর হইল। কি ট্রান্সক্রিপশন ভাইয়া? কি কইতেছেন? ট্রান্সক্রিপশন কি, ট্রান্সলেশন কি? কিচ্ছু তো বুঝতেছি না। কান্না করার দরকার নেই, বুঝাই দিব। ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনের সাথে সাথেই শুরু হয়, আর এটা হচ্ছে শুরু হতে ট্রান্সক্রিপশনের পরে, ট্রান্সক্রিপশনের পরে, ট্রান্সক্রিপশনের পরে শুরু হতে বিলম্ব হয়, পরে এই শুরু হতে বিলম্ব হয়। ট্রান্সক্রিপশনের পরে শুরু হতে আমাদের কি করে? বিলম্ব করে, লেট করে, ঠিক আছে? বিলম্ব, বিলম্ব একটা ফলের নাম আছে না? বিলম্ব ফল, অনেকে খায় বিলম্ব ফল। আচ্ছা দেখো, এখানে কিছু জিনিস তোমাকে আমার একটু বুঝাইতে হবে। জিন, জিন জিনিসটা কি এটা আগে বলি, তারপর হচ্ছে শ্বসনে যাব, তারপর এই ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। ভাই কইতে সব লইয়া হেন আপনি। জিন, জিন হলো, জিন জিনিসটা কি? জিন বা ইংরেজিটা হচ্ছে জিন, জিনি, 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 আলাদিনের জিনি। যে ডিএনএর যে অংশ, যে অংশ ডিএনএর যে অংশ বৈশিষ্ট্য প্রকাশে ব্যবহৃত হয়,
ডিএনএর যে অংশ আমাদের হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশে ব্যবহৃত হয়, বৈশিষ্ট্য প্রকাশে ব্যবহৃত হয়, ডিএনএর যে অংশ বৈশিষ্ট্য প্রকাশে ব্যবহৃত হয় তাকে জিন বলে, তাকে জিন বলে, তাকে জিন বলে। ওকে, এটা আমরা জানি ডিএনএ যে স্পেসিফিক অংশ বৈশিষ্ট্য প্রকাশ করবে তাকে জিন বলে। দেখো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, ডিএনএ টু ডিএনএ, ডিএনএ টু ডিএনএ তৈরি হয়, এটাকে আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে বলি কি রেপ্লিকেশন, ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে কি বলি রেপ্লিকেশন। ডিএনএ থেকে সরি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় না, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরিকে বলা হয় ট্রান্সক্রিপশন, 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 ট্রান্সক্রিপশন। এই আরএনএ টু প্রোটিন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, 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 এটাকে বলি হচ্ছে ট্রান্সলেশন, 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 ট্রান্সলেশন। তাহলে খেয়াল করে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, ডিএনএ থেকে ডিএনএ তৈরি রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি ট্রান্সলেশন। তাহলে এই যে আরএনএ থেকে প্রোটিন তৈরি ট্রান্সলেশন, এই স্টেপটা ট্রান্সক্রিপশন হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায়। ট্রান্সক্রিপশন মানে কি ডিএনএ থেকে আরএনএ তৈরি, দ্যাট মিনস ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার সাথে সাথে আরএনএ থেকে প্রোটিন তৈরি শুরু হয়ে যাবে এখানে। কিন্তু এখানে ডিএনএ থেকে আরএনএ তৈরির পর কিছু সময় অপেক্ষা বা রেস্ট করা হয়, তারপরে হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি শুরু হয়। ঠিক আছে, এই কথাটাই বলছে, আশা করি বুঝে ফেলছো তোমরা, তোমরা তো চালাক বাচ্চা আছো। তাহলে এটা লেখা শেষ করো, লেখা শেষ করে এই পুরো জায়গার মধ্যে কি বোঝো নাই জানাও। আচ্ছা, একটা বিষয় হচ্ছে পরীক্ষায় যদি এই আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্য আসে, তাহলে এখানে প্রথম 4টা পয়েন্ট লিখে দিলেই হবে। পরীক্ষায় বেসিক্যালি 2 নম্বরের জন্য আসবে, 2 নম্বরের জন্য এত কথা না লিখলেও হবে। আচ্ছা, আমরা এত কিছু পড়লাম, আদি কোষের উদাহরণ আর প্রকৃত কোষের উদাহরণ দিতে পারবা? যে আদি কোষ কারা, প্রকৃত কোষ কারা? আদি কোষ হচ্ছে মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এরা হচ্ছে আদিকোষী প্রাণী। আমাদের কারা? এরা বেসিক্যালি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত হয়। আদিকোষী কারা? আদিকোষী হচ্ছে আমাদের, আদিকোষী হচ্ছে যে আমাদের ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তারপর হচ্ছে আমাদের মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা এক ধরনের ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা এক ধরনের ব্যাকটেরিয়া। তার মানে বেসিক্যালি ব্যাকটেরিয়া যারা আছে তারাই আদিকোষী প্রাণী হয়, আদিকোষী প্রাণী, আদিকোষী, আদিকোষী জীব, আদিকোষী জীব। আদিকোষী জীব কারা? আদিকোষী জীব হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আছে, তারপর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া আর মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, এরা সবাই হচ্ছে কি আমাদের মনেরা রাজ্য। দুনিয়া একটা রাজ্য আছে যার নাম হচ্ছে মনেরা রাজ্য, যাদের মধ্যে এই ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলা থাকে, এরা হচ্ছে আদিকোষী জীব। ঠিক আছে, এখন বলো যে যা পড়ায় ফেলছি, অনেক কিছু পড়ায় ফেলছি, তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। সায়ানোব্যাকটেরিয়ার ইংরেজিটা জেনে রাখো, ব্লু গ্রিন অ্যালজি, ব্লু গ্রিন অ্যালজি মানে নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালজি। সায়ানোব্যাকটেরিয়ার আরেকটা নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, এটা মনে রাখতে হবে। সায়ানোব্যাকটেরিয়ার আরেকটা নাম কি? নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। সায়ানোব্যাকটেরিয়ার আরেকটা নাম কি? নীলাভ সবুজ শৈবাল। সায়ানোব্যাকটেরিয়ার আরেকটা নাম কি? নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে, সায়ানোব্যাকটেরিয়ার আরেকটা নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে, মাগো মুখ ব্যথা হয়ে গেছে। দেখো এতটুকুর মাঝে কোনো কনফিউশন থাকলে বলে ফেলো, ঝেড়ে কেশে ফেলো। ঝেড়ে কাশতেছো? অ্যামিনো অ্যাসিড থেকে কি পলিমার হয়? হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড থেকে যে প্রোটিন তৈরি হয়, প্রোটিনটাও একটা পলিমার।
আচ্ছা, একটু বড় বাবুদের আমার পয়েন্ট দেখে এসে, আদি কোষ শোষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে, এরা কিরকম? এরা হচ্ছে দ্বারা চারপাশের কোষ থেকে, মানে চারপাশ থেকে খাবার শোষণ করে, ঠিক আছে, এটাকে বলে শোষণ পদ্ধতিতে পুষ্টি। হিস্টোন প্রোটিন জিনিসটা কি? হিস্টোন প্রোটিন হচ্ছে একটা প্রোটিন, যে প্রোটিনটার সাথে ডিএনএ গুলা পেঁচায় 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 ক্রোমোজোম তৈরি করে। বিলম্ব কি? বিলম্ব মানে লেট হওয়া, বিলম্ব মানে কি? লেট হওয়া, ঠিক আছে। তারপর হচ্ছে ভাইয়া যেগুলো স্কিপ করব, পরে প্যারা খাবো না তো, 22 ব্যাচদেরকে দেখলাম স্কিপ করা নিয়ে প্যারা খাইছে। আচ্ছা, প্যারা খাইছে, অনেক নন ইম্পর্টেন্ট পার্ট থেকে কোশ্চেন আসছে তাই কনফিউজড আর কি। নাফিসা মারিয়ার প্রশ্নের উত্তর দিই আমি। 22 ব্যাচের যে অ্যাডমিশন টেস্ট হইলো সেখানে নন ইম্পর্টেন্ট পার্ট থেকে কোনো প্রশ্ন আসে নাই। যা প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট পার্ট থেকেই আসছে। আমরা স্টুডেন্টদেরকে যে অংশগুলো পড়াই সেই অংশ থেকেই প্রশ্ন এসেছে 22 ব্যাচের, তার বাইরে থেকে একটা সিঙ্গেল প্রশ্ন আসে নাই। তোমাদের বায়োলজি 30টা প্রশ্ন নিয়ে একদিন অ্যানালাইসিস করলে তোমরা বুঝবা যে যা আসছে সব ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে তাইলে ভাইয়া 22 ব্যাচের প্রশ্ন কঠিন বা ইম্পর্টেন্ট না, এরকম জায়গা থেকে আসছে, এটা কেন বলা হচ্ছে? এটা একটা হচ্ছে প্রমোশনাল স্ট্র্যাটেজি, অনেকে প্রমোশন করতেছে যে আমি সব পড়াই, আমি এই আমি সেই, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় আসলে 22 ব্যাচের সাথে হয়েছিল যেটা ওইখানে শর্ট সিলেবাসটা পড়া হয়েছে মেইনলি, সবাই শর্ট সিলেবাসটাকে মেইন প্রায়োরিটি দিছে এবং প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে থেকে বেশি প্রশ্ন এসেছিল। শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো থেকে 16টা প্রশ্ন, শর্ট সিলেবাস থেকে 14টা প্রশ্ন এসেছে। তো শর্ট সিলেবাসের বাইরে থেকে যখন প্রশ্ন আসছে তখন এটা ছড়ায় গেছে যে সিলেবাসের বাইরে থেকে আসছে, ইম্পর্টেন্ট জায়গার বাইরে থেকে আসছে, বাট সবকিছু ইম্পর্টেন্ট জায়গার বাইরে, ইম্পর্টেন্ট জায়গা থেকেই আসছে। 2 নম্বর কথা হচ্ছে ভাইয়া স্কিপ করা অংশ কিছুই স্কিপ করা হচ্ছে না, 99% অংশ পড়ানো হচ্ছে। যে 1% অংশ পড়ানো হচ্ছে না সেটা যদি তুমি পড়তে চাও পড়তে পারো, আমার কোনো বাধা নাই। বাট বিষয়টা হচ্ছে বায়োলজি বইয়ের ইচ অ্যান্ড এভরি লাইন যদি তুমি পড়তে যাও তাইলে তোমার ইন্টারের যে 2 বছর সময় পাও, তোমরা হয়তো 14 মাস সময় পাবে, সেই 14 মাসের প্রতিদিন প্রতি মিনিট প্রতিটা ঘন্টা শুধু তোমাকে বায়োলজি পড়তে হবে, বায়োলজি ছাড়া অন্য কোনো কিছু আর তুমি পড়তে পারবা না। সো স্কিপ করা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই, আমরা অনেক বেশি স্কিপ করে যাচ্ছি না, আমরা সব কিছু টাচ করে যাচ্ছি, ইম্পর্টেন্ট জিনিসগুলোকে মেন প্রায়োরিটি দিচ্ছি এবং আমি এটা লিখে দিতে পারি স্বাধীনতা ব্যাচে তোমাদের যা পড়ানো হবে সেইখান থেকেই অ্যাডমিশন টেস্টে সকল প্রশ্ন আসবে। এখন বায়োলজি 30টা প্রশ্নের মধ্যে 30টাই তো তোমাকে পারতে হবে না, 28 থেকে 29টা তোমাদের এই স্বাধীনতা ব্যাচ থেকেই কমন পড়ে যাবে, ঠিক আছে। সো হচ্ছে যে আমি যা পড়ায় দিব এখানে, তো আর 30টা পারলে যখন পাবা, মানে চান্স পাওয়ার জন্য 30 পাওয়ার দরকার প্রয়োজন হয় না। বায়োলজিতে 25-26 ইজ ভেরি গুড মার্ক টু গেট চান্স ইন মেডিকেল অ্যাডমিশন টেস্ট, কারণ এখানে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ইংলিশ জিকে আছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে কথাবার্তা? একদম বুঝতে পারছো? নাফিসা মারিয়ার প্রশ্ন। অ্যামিনো অ্যাসিড থেকে কি কার্বন পলিমার তৈরি হয়? না, কার্বন পলিমারটা তৈরি হয় হচ্ছে সমুদ্রপৃষ্ঠে বসে কার্বন পলিমার তৈরি হয়। ট্রান্সলেশনটা একটা ক্লিয়ার করেন, ডিএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া না, ট্রান্সলেশন হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরির যে প্রসেসটা সেটাকে বলি ট্রান্সলেশন। যে আরএনএ যে আছে, আরএনএর মধ্যে অনেক ইনফরমেশন আছে, কিন্তু সেই ইনফরমেশনটা যতক্ষণ প্রোটিন না হবে কাজ করবে না। আমাদের বডি, জীবন, মানব দেহের বা জীবদেহের ভাষা হচ্ছে প্রোটিন, জীবদেহের ভাষা কি? প্রোটিন, ঠিক আছে, জীবদেহের ভাষা হচ্ছে প্রোটিন। সো হচ্ছে সবাদ আর অবাদ কি ইংলিশে অ্যারোবিক আর অ্যানারোবিক? হ্যাঁ আলিফ, সবাদ শোষণ মানে অ্যারোবিক আর অবাধ শোষণ মানে অ্যানারোবিক। এই ইংলিশ পারিনি, এটা বায়োলজি দিয়ে তুলতে হবে। জিন্দিগিতে মাহিমা আক্তার স্মৃতির একটা প্রশ্ন উত্তর দিয়ে দেয়, জীবনও তুমি ইংলিশের দুর্বলতা বায়োলজি দিয়ে রিকভার করতে পারবে না। বায়োলজি তুমি যতই পড়ো, পড়া উল্টায় ফেলো, অ্যাডমিশন টেস্টে কোনোদিন তোমার বায়োলজি 30টা হবে না। সারাদিন তুমি বায়োলজি পড়লা, অনলাইনে আমরা যারা বায়োলজি পড়াই সব বিগ শটের কাছে তুমি বায়োলজি পড়লা, তাও জীবনে তোমার বায়োলজি 30টা তুমি পারবে না, তুমি ভুল করে দিয়ে আসবে 2-3টা। আর ইংলিশের 15 মার্ক তুমি জীবনও বায়োলজি দিয়ে রিকভার করতে পারবে না। মেডিকেলে 5টা সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্টে তুমি দুর্বল, মানে তোমার চান্স পাওয়া থেকে তুমি আস্তে 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 দূরে চলে যাচ্ছ। দেখা যাবে ইংলিশ 15টার মধ্যে তুমি 5টা-6টা পারতেছো, ওই 10 মার্ক তুমি রিকভার করতে পারবে না। সো দ্যাটস ওয়াই প্রত্যেকটা সাবজেক্টে নিজেকে বেস্ট করে তুলতে হবে, ভালো করে গড়ে তুলতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশনটা স্ট্রং হইতে হবে অ্যাডমিশন টেস্টে। আচ্ছা, মেঘ ডাকতেছে, বৃষ্টি হচ্ছে, একটু কম পড়ান আজকে ইংলিশ। আচ্ছা, যে প্রশ্ন উত্তর দিতে চাইছিলাম, প্রোক্যারিওটিক সেলে তো জিন থাকে না, তাহলে কিভাবে ট্রান্সলেশন হয়? প্রোক্যারিওটিক সেলে ডিএনএ থাকে না, আমরা পড়ছি না যে আদিকন্দিক ডিএনএ আছে, আদিকোষে ডিএনএ আছে, ডিএনএ থাকলে জিন থাকবে না, জিন থাকলে কি হবে? আমাদের ট্রান্সলেশন হবে। ওপেরনটা আরেকবার বলেন। ওপেরনটা হচ্ছে আদিকোষের ক্ষেত্রে জিন প্রকাশের একক, আদিকোষের জিন প্রকাশের একককে ওপেরন বলা হয়, যেটা প্রকৃত কোষের ক্ষেত্রে থাকে না। ইংলিশ পড়বা?
ইংলিশ পারি না কি 22 ব্যাচের ওরা বলতেছে বা ইংলিশ পারি, 23 ব্যাচের ওরা বলতে ইংলিশ পারি না, কি করবেন? ইংলিশ পারি না পড়বা, এই যে আমরা আলফাবেটস লঞ্চ করতেছি, আলফা 4-এ ভর্তি হচ্ছ না তোমরা, সেখানে তোমাদের স্যার আপু তোমাদের ইংলিশ পড়াবে, সেগুলো ভালো করে পড়বা। ইন্ট্রান্সটা আরেকবার বুঝাবেন 8 নম্বর পর। ইন্ট্রান্স হচ্ছে যেটা আসলে আমাদের কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না, মানে হচ্ছে যে ধরো বাসার মধ্যে অনেক বাচ্চা আছে, 5টা ভাই, তোমরা 5 ভাইয়ের মধ্যে 2জন কাজ করে আর 3জন কাজ করে না, তাহলে যারা কাজ করে তাদেরকে বলবো এক্সন্স, যারা কাজ করে না তাদেরকে বলবো ইন্ট্রান্স। তো হচ্ছে যে আমাদের ডিএনএর মধ্যে যারা বৈশিষ্ট্য, ডিএনএ বা জিনের মধ্যে যারা বৈশিষ্ট্য প্রকাশ করে তাদেরকে আমরা বলি এক্সন, যারা বৈশিষ্ট্য প্রকাশ করে না তাদেরকে বলি আমরা ইন্ট্রান্স বলি। ঠিক আছে, এতটুকু কথা আমরা বলে ফেলছি। এখন হচ্ছে আমাদের কোষকে আরো দুইটা ভাগে ভাগ করা যায়, একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে বেসিক্যালি আমি তোমাকে পার্থক্য পড়াইতে চাই। সরি, উদ্ভিদ কোষে কি কি পার্থক্য আছে আর প্রাণী কোষে কি কি পার্থক্য আছে, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। একটা জিনিস আমি তোমাকে ক্লিয়ার করে দিই, আমার কাছে বাস্তবতা পাবা, আমার কাছে চাপাবাজি পাবা না। সাদাব ভাইয়া কখনোই চাপাবাজি কথাবার্তা বলে না, আমি যা বলবো সেগুলো তোমাকে বাস্তব কথা বলবো, সত্যি কথা বলবো, ট্রু গাইডলাইন দিব। আর অনলাইনে তুমি বেশিরভাগ জায়গায় চাপাবাজি পাবা, বলবে যে এই করে ফেলবো, সেই করে ফেলবো, এই করলে সেই হয়ে যাবে, ওই করলে সেই হয়ে যাবে, হবেই না রে ভাই। যেটা হবে না সেটা বলে লাভ নাই। যদি হইতো তাহলে মেডিকেলে 100-তে 100 পাইতো মানুষ, পাইছে কেউ আজ পর্যন্ত? পাবেও না। যদি মেডিকেলের লিগাল পরীক্ষায় কোনোদিন 100-তে 100 কেউ পাবে না। সো হচ্ছে যে তার মানে আমাদের কিছু জায়গায় ল্যাকিংস থাকবে, এবং ইন্টার লাইফে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে, কষ্ট হইলেও দিতে হবে। তুমি ইন্টার লাইফে এবং অ্যাডমিশন টেস্টের সময় যে সাবজেক্টে গুরুত্ব কম দিবে সেটাই তোমার অ্যাডমিশন টেস্টের সময় তোমাকে ধরে দিবে একদম। তুমি হয়তো চান্স পেয়ে যেতে পারো, বাট তোমার ইচ্ছা, মানে তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি ইংলিশে দুর্বল, কি হবে যে তুমি ইংলিশের জন্য অ্যাডমিশন টেস্টে তোমার সিরিয়াল পিছিয়ে যাবে, কোনো না কোনো জায়গায় তুমি ধরা খাবা। তাই দেখো, কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, দুইটার মধ্যে মেইন পার্থক্যটা আমাদের কি, উদ্ভিদে যে কোষ থাকে উদ্ভিদ কোষ, প্রাণীতে যে কোষ থাকে প্রাণী কোষ বলা হয়। তাহলে এখানে আমাদের মেইন কনসেপ্ট কি আসতেছে, যে এই উদ্ভিদ কোষের মধ্যে আমাদের কোষ প্রাচীর, কোষ প্রাচীর আমাদের কি দেখতে পাচ্ছি আমরা, কোষ প্রাচীর। তাহলে 1 নম্বর হচ্ছে কোষ প্রাচীর, 1 নম্বর হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর, কোষ প্রাচীর, কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষে হচ্ছে যে থাকে, আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর থাকে, এখানে কোষ প্রাচীর থাকে না। 2 নম্বর হচ্ছে যে আমাদের এই প্লাস্টিড, প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না, উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে হচ্ছে থাকে না। এই দুইটা বিষয় গেল। তারপর হচ্ছে সঞ্চিত খাদ্য, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কি, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কি। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে সেলুলোজ, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে সেলুলোজ, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে সেলুলোজ, সরি উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি, স্টার্চ, স্টার্চ, স্টার্চ জিনিসটা কি, স্টার্চ একটা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার। আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন ও গ্লাইকোজেন ও গ্লাইকোজেন, গ্লাইকোজেন ও ও আমাদের হচ্ছে ফ্যাটি, গ্লাইকোজেন ও ফ্যাট, গ্লাইকোজেন ও ফ্যাট, চর্বি ও প্রাণীদের একটা সঞ্চিত জিনিস। ঠিক আছে, গ্লাইকোজেন ও ফ্যাট বা চর্বি প্রাণীদের সঞ্চিত খাদ্য। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম যে আছে এই সেন্ট্রোজোমটা চর্বি আর গ্লাইকোজেন সঞ্চিত খাদ্য, গ্লাইকোজেন ও ফ্ল্যাট না লিখে বাংলায় লিখে চর্বির। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম হচ্ছে আমাদের সেন্ট্রোজোম, সেন্ট্রোসোম। 4 নম্বর হচ্ছে সেন্ট্রোসোম, 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 সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমটা হচ্ছে উদ্ভিদ কোষে হচ্ছে আমাদের কি হয়, সেন্ট্রোজোমটা উদ্ভিদ কোষে হচ্ছে আমাদের থাকে না, প্রাণী কোষে থাকে, থাকে না। সেন্ট্রোজোম জিনিসটা কি, সেন্ট্রোজোম থাকে না, থাকে। সেন্ট্রোজোমটা উদ্ভিদের একটা অঙ্গাণু, সেন্ট্রোজোমটা উদ্ভিদের একটা অঙ্গাণু। তো এই হচ্ছে আমাদের এই কোষের, আদর্শ কোষের বা উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে ইম্পর্টেন্ট কিছু কথাবার্তার মধ্যে কি কি আছে আমরা হচ্ছে জেনে ফেললাম। ঠিক আছে, এতটুকু শেষ হয়েছে। আল্লাহুম্মা। আচ্ছা,
এখন হচ্ছে যে আমাদের যে কোষ আছে কোষগুলোর মধ্যে আকারে বড় ছোট নিয়ে কিছু কথাবার্তা বলা আছে যে সবচেয়ে সবচেয়ে বড় কোষ সবচেয়ে সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। দুনিয়াতে যত কোষ আছে সিঙ্গেল সেল সবচেয়ে বড় কোষ মানে একটা সিঙ্গেল কোষ নিয়ে যদি আলোচনা করি সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিম, উট পাখির ডিম, উট পাখির ডিম, উট পাখির ডিম। উট পাখির ডিম হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় কোষ। উট পাখির ডিম বিশাল বড় সাইজে, এটা হচ্ছে 17 × 12.5 সেন্টিমিটার। 17 সেন্টিমিটার × 12.5 সেন্টিমিটার। 17 সেন্টিমিটার × 12.5 সেন্টিমিটার হচ্ছে আমাদের কি 17 সেন্টিমিটার × 12.5 সেন্টিমিটার হচ্ছে সবচেয়ে বড় কোষ। সবচেয়ে বড় কোষ, এটা সবচেয়ে বড় কোষ। এর চেয়ে বড় কোষ আর দুনিয়াতে নাই। সবচেয়ে ছোট কোষ, সবচেয়ে ছোট কোষ, সবচেয়ে ছোট কোষ হচ্ছে কানটা, সবচেয়ে ছোট কোষ। দুনিয়ার সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা, 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 মাইকোপ্লাজমা। ইংরেজিটা হচ্ছে এর সাথে আছে গ্যালিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, গ্যালিসেপ্টিকাম, গ্যালিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা এক ধরনের ব্যাকটেরিয়া বা এর ফুল ফর্ম হচ্ছে পিপিএলও। একে পিপিএলও বলা হয়, পিপিএলও বা এর নাম হচ্ছে প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এরা আমাদের নিউমোনিয়া করে বডিতে। প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, অর্গানিজম, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এটা মনে রাখতে হবে। তাহলে দুনিয়ার সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম, সবচেয়ে ছোট কোষ হচ্ছে আমাদের কি মাইকোপ্লাজমা মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম বা পিপিএলও। দেখো আচ্ছা, সবচেয়ে বড় যে কোষটা দুনিয়াতে সেটা কি একটা প্রাণী কোষ নাকি উদ্ভিদ কোষ বলো তো? সবচেয়ে বড় কোষটা কিন্তু এক ধরনের প্রাণী কোষ। দুনিয়াতে সবচেয়ে বড় কোষ, জীবদেহের সবচেয়ে বড় কোষটা একটা প্রাণী কোষ। এখন উদ্ভিদ তেলে মন খারাপ করবে না যে প্রাণী কোষটা সবচেয়ে বড় কোষ হলো, উদ্ভিদের মধ্যে একটা বড় কোষের নাম বলো। তাহলে উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে যে আমাদের একটা শৈবাল। উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ, 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 উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ কোনটা? উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ আমাদের কোনটা হবে? উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ একটা নাম আছে অ্যাসিটাবুলেরিয়া। অ্যাসিটাবুলেরিয়া, অ্যাসিটাবুলেরিয়া, অ্যাসিটাবুলেরিয়া। অ্যাসিটাবুলেরিয়াটা একটা শৈবাল যা 5 থেকে 10 সেন্টিমিটার। অ্যাসিটাবুলেরিয়া নামক শৈবাল, এটা 5 থেকে 10 সেন্টিমিটার। কই হচ্ছে আমাদের 17 আর কই 5 থেকে 10 সেন্টিমিটার, 5 to 10 cm। ঠিক আছে, তো এটা উদ্ভিদ দেহের মধ্যে সবচেয়ে বড় কোষ। উদ্ভিদ দ্বারা সেন্টিকাই ছিল যে আঙ্গ কে বড় কয় না, এটা কেমন। আচ্ছা এখন দেখো আমরা মানুষ না, এখন মানুষ আবার চিন্তা করবে না যে উদ্ভিদ উট পাখি এত কিছু নিয়ে চিন্তা করলাম, আঙ্গ বডিতে কোনটা বড় খুঁজা বাইর করতে হইব। তো মানব দেহের সবচেয়ে বড় কোষটা কি? আমাদের মানব দেহের সবচেয়ে বড় কোষ কি? এগুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এমসিকিউর জন্য এই অংশটা আমাদের 5 স্টার। এমসিকিউর জন্য এই অংশটা 5 স্টার। ঠিক আছে, তাহলে হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় কোষ, 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 মানব দেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে মোটর নিউরন। মোটর নিউরন মানে একটা নিউরন আছে যাকে বলছে মোটর নিউরন। ভুম বুম ভুম বুম ভুম বুম কাজ করে। কি কাজ করে? এই যে তোমার টাচ করে একটা চটকানা যদি দিই, এই যে আমার হাতটা যে নড়তেছে, হাতের যে মুভমেন্ট, এই মুভমেন্টগুলোর জন্য দায়ী যে স্নায়ুগুলো তাদেরকে বলা হয় মোটর স্নায়ু বলা হয়। তো এই স্নায়ুর একক কি? আমাদের নিউরন না? তো মোটর নিউরন, এটা হচ্ছে আমাদের মোটর নিউরন। মোটর নিউরন তাহলে হচ্ছে যে আমাদের মানবদেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে মোটর নিউরন। মোটর নিউরন, মোটর নিউরন যেটা হচ্ছে 1.3 মোটর নিউরন যেটা হচ্ছে 1.37 মিটার পর্যন্ত লম্বা। 1.37 মিটার পর্যন্ত লম্বা, 1.37 মিটার পর্যন্ত লম্বা। ঠিক আছে, 1.37 মিটার পর্যন্ত লম্বা। এবং হচ্ছে যে আমাদের মানবদেহের সবচেয়ে লম্বা, এটা হচ্ছে বড় কোষ না, এটা হচ্ছে সবচেয়ে লম্বা কোষ। লম্বা কোষ, আমরা বড় কোষ নিয়ে কিন্তু আলোচনা করতেছি না, এটা হচ্ছে লম্বা কোষ। ঠিক আছে, লম্বা কোষ। লম্বা কোষ হচ্ছে আমাদের কি? এটা 1.37 মিটার পর্যন্ত লম্বা। এটা স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত। স্পাইনাল কর্ড,
এই যে আমাদের মস্তিষ্ক, পেছনে আছে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের গোড়া থেকে শুরু করে একদম পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে স্পাইনাল কর্ডের গোড়া থেকে, স্পাইনাল কর্ডের গোড়া থেকে, স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত। স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত, পায়ের বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত, বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত। স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা। তাহলে এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কথা, মোটর নিউরন। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে মোটর নিউরনই তো সবচেয়ে বড় কোষ হওয়া উচিত, 1.37 মিটার মানে তো অনেক লম্বা, 1.37 মিটার মানে তো অনেক লম্বা। সো মোটর নিউরনটাই তো হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় হওয়া উচিত। এটা আমারও মনে প্রশ্ন যে আসলে মোটর নিউরনটাই তো সবচেয়ে বড় হওয়া উচিত, যে একদম সবচেয়ে বড়। কিন্তু এটাকে না বড় বলতে গেলে যে খালি চোখে দেখা যায় এবং মানে পরিবেশে বিস্তৃত অবস্থায় আছে এরকম উট পাখির ডিমটা বিজ্ঞানীরা দেখছে। আর এই যে আমাদের মোটর নিউরন যে আছে 1.37 মিটার পর্যন্ত লম্বা, বাট এর পুরুত্বটা না অনেক কম, মানে পুরুত্ব অনেক চিকুন এবং হচ্ছে একে খালি চোখে না সেভাবে বোঝা যায় না এবং অনেক চিকুন হয়। এই জন্য এটাকে বড় কোষের ক্লাসিফিকেশনের মধ্যে বিজ্ঞানীরা ফেলে নাই। আর মানবদেহের বড় কোষ যেহেতু, লম্বা কোষ যেহেতু পড়ছি, মানবদেহের ক্ষুদ্রতম কোষ যদি আমরা মনে রাখতে চাই তাহলে সেটা হবে অনুচক্রিকা। মানবদেহের ক্ষুদ্রতম কোষ, মানবদেহের ক্ষুদ্রতম কোষ, মানবদেহের ক্ষুদ্রতম কোষ, মানবদেহের ক্ষুদ্রতম কোষ, মানবদেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে কি, মানবদেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা, অনুচক্রিকা, অনুচক্রিকা হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম কোষ। ঠিক আছে, ক্লাস কি আটকে গেছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। আছে, সব আছে। হ্যাঁ দেখ, তুই আলফা 3 গ্রুপে তো অ্যাড করা আছে না, তুই ওইখানে নাম লিখে সার্চ দিলেই হবে, না পেলে আমাকে জানিস। কমেন্ট আটকে গেছে, আচ্ছা। দেখো আজকে যা পড়ছি এর মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে বলো, কারণ কালকে সকালবেলা আবার পড়ানো আছে, তো আজকে প্যারা দিব না আর। কালকে সকালে প্যারা দিব, কালকে সকালে একদম 2.5 থেকে 3 ঘন্টা পড়াবো, কালকে ফ্রাইডে পড়ালেখার ডে। ঠিক আছে, তো কালকে সকালে একদম পড়ায় বিশাল এক প্যারা দিব। সো এখন হচ্ছে যতটুকু পড়াইছি আজকে এতটুকুর মধ্যে কোনো কনফিউশন থাকলে ঝেড়ে আসো। কালকে আমরা একটা কোষের গঠনে চলে যাব, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি এগুলা পড়ে ফেলবো। খুবই ইম্পর্টেন্ট, কোষ ঝিল্লি থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপরে আমরা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল পড়বো, সাইটোপ্লাজমে গিয়ে আমরা রাইবোজোম, তারপর হচ্ছে গোলজি বডি, লাইজোজোম, এগুলোর মধ্যে আমরা মুভ অন করবো। ঠিক আছে, আমাদের প্ল্যান আমরা 8 ক্লাসের মধ্যেই চ্যাপ্টার শেষ করব। তো এইচএসসি 23 ব্যাচের তোমাদের পোল দিয়েছিলাম যে তোমরা কি 22 ব্যাচের সাথে ক্লাস করবে কিনা, এখানে মেজরিটি বলছো। তো এই চ্যাপ্টারটা শেষ করে ফেললে না একটা রিল্যাক্স হয়ে যাবে। এই চ্যাপ্টার শেষ হওয়া মানে 22 ব্যাচের যারা স্বাধীনতা 2-তে আছো তাদের মানে কোর্স কমপ্লিট আমাদের। আর হচ্ছে যে 23 ব্যাচের জন্য 2টা চ্যাপ্টার কমপ্লিট, দ্যাট মিনস হিউজ কিন্তু আমাদের, এবং সবচেয়ে হিউজ 2টা চ্যাপ্টার যেগুলো পড়তে আসলে অনেক সময় লাগে। এখন তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া মাত্র 8 ক্লাসে চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, এটা কি কোনো কথা হইলো ভাইয়া, এত বড় চ্যাপ্টার মাত্র 8 ক্লাসে পড়ানো যায়? 8টা ক্লাস মানে ইটস নিয়ার অ্যাবাউট 17 আওয়ার আমাদের ক্লাস হবে, 17 ঘন্টা ক্লাস হবে 8 ক্লাস মানে। কারণ প্রত্যেকটা ক্লাস আমাদের 1.5 থেকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা প্লাস আমাদের ক্লাসগুলো যাচ্ছে। তো 8 ক্লাস মানে যদি আমি 2 ঘন্টা এভারেজ করে 16 ঘন্টাও ধরি, এটা কিন্তু অফলাইনে 16টা ক্লাসের সমান। কারণ অফলাইনে 1 ঘন্টার বেশি কেউ ক্লাস নেয় না, কারণ সময় হয় না, নিলে 1 ঘন্টা 10-15 মিনিট সর্বোচ্চ নেয়।
তো হচ্ছে আমি যদি 1 ঘন্টা করে তোমাকে পড়াইতাম তাহলে মোট 16টা ক্লাস লাগতো, কিন্তু আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা বেশি সময় পড়ার কারণে আমাদের 8টা ক্লাস লাগতেছে। মানে 8টা ক্লাস প্ল্যানিং আমাদের, তাও যদি একটা ক্লাস বেশি লাগতে পারে, রিস্ক আছে। তো আমরা প্ল্যান হচ্ছে এটা। সো এই হচ্ছে আমার কথাবার্তা আপাতত। তো কালকে দেখা হবে সকাল 9টা বাজে, 9টা 15-তে আমরা, বা 9টা 15 বা 9:30 আমি জানিয়ে দিচ্ছি যে কয়টা ক্লাস শুরু করব। 2.5 থেকে 3 ঘন্টা ক্লাস করে দেন আমরা নামাজে যাব। আমার কালকে আবার ইভিনিং আছে, আমি একবারে রেডি হয়ে নামাজ পড়ে আমার ইভিনিং ডিউটি করতে চলে যাব। যদি কারো কালকে সকালে সমস্যা থাকে, রাতের টাইম স্লটটা তো খালিই আছে, সেই টাইম স্লটে তোমরা ক্লাসটা দেখে নেবা। ওকে, এখন কারো কমেন্ট থাকলে কমেন্টের উত্তর দিব। আচ্ছা, টপিকটার উপর এক্সাম কখন হবে? আমরা হচ্ছে যে রেগুলার এক্সাম নিলে তোমরা না এত কিছু পড়ে প্রত্যেক দিন এক্সাম দিতে পারবা না, এই জন্য এই চ্যাপ্টারের উপর আমরা 2টা ক্লাস পর পর এক্সাম নেব, ঠিক আছে? জিন নিয়ে যাদের সমস্যা, জিনটা বুঝাইতে পারবেন আবার তাওয়াফ চৌধুরী। বুঝাইতে পারবো কেন, পারবো না কেন? জিন জিনিসটা আসলে কি? জিন জিনিসটা হচ্ছে আমাদের ডিএনএ। আমাদের ডিএনএটা আসলে বিশাল লম্বা একটা সূত্র। সেই লম্বা সূত্রকের এক এক অংশ এক এক কাজ করে। কিছু অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে, কিছু অংশ বৈশিষ্ট্য প্রকাশ করবে না। সো এই ডিএনএর মধ্যে স্পেসিফিক একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে যে জায়গাটা, সেই জায়গাটাকে জিন বলা হয়। তাহলে জিন হলো ডিএনএর মধ্যে নির্দিষ্ট একক যা একটি বৈশিষ্ট্য প্রকাশ করে। কি বৈশিষ্ট্য? ধরো আমার চুল কালো, এই চুল কালো হওয়ার পেছনে দায়ী ডিএনএর যে নির্দিষ্ট অংশ, সেটাকে জিন বলা হয়। উট পাখির ডিমের নিউক্লিয়াস আছে? উট পাখির ডিমের নিউক্লিয়াস অবশ্যই আছে। কুসুমটা বেসিক্যালি ওদের নিউক্লিয়াস হিসেবে কাজ করে। কালকে ক্লাস কখন? কালকে ক্লাস 9টায়। ভাইয়া পিডিএফটা দিয়ে দিব তোমাদের। আজকে ক্লাসে যা পড়িয়েছি সেই পিডিএফটা আমরা আপলোড দিয়ে দিব আমাদের ইয়াতে, ড্রাইভে তোমাদের শেয়ার করে দেওয়া আছে ক্লাস লিঙ্কের পিডিএফ। আর আরেকটা হচ্ছে যে এই চ্যাপ্টারের পিডিএফটা আমরা তোমাদের দিব। জুলজির এক্সামটা কি ভাইয়া? 1 তারিখ। তোমাদের 23 ব্যাচের একটা ফুল শিডিউল, মানে তোমরা যেহেতু রাজি হয়েছো, তোমরা 8টা ক্লাস টানা করবা, মেজরিটি ভোট দিছো, তো আমি তোমাদের এই এপ্রিল মাসের সম্পূর্ণ শিডিউলটা করে আজকে রাতে বা কালকে দিয়ে দিব, ঠিক আছে? আর 22 ব্যাচের পোলাপানের তো কমেন্টই দেখতেছি না আমি। তোদের কমেন্ট কি আটকে গেছে না আছে? কমেন্ট আটকে গেছে। ভাই আপনি মেইনলি কি স্পেশালিস্ট ডক্টর? আমি এখন ইন্টার্নি করছি। ইন্টার্নি লাইফে আমরা সব শিখি। যেমন এখন সার্জারি করি আমি। সার্জারিতে কি করি আমি? পরশুদিন আমি একজনের আঙ্গুল কেটে ফেলাই দিছি। মানে ডায়াবেটিক ফুট, মানে ডায়াবেটিস হয়ে আঙ্গুল পচে গিয়েছে, সে পচা আঙ্গুলটা কেটে ফেলাইছি। তারপর হচ্ছে যে এই জায়গায়, তারপর অনেকে আসে মাথায় ফোড়া নিয়ে, পিঠে পুস টুস হয়ে গেছে, সিস্ট বলি আমরা, ইনফেকশন হয়ে গেছে, সেগুলা কাটাকাটির কাজ করতেছি এখন। একটা বিপি ব্লেড নিয়ে কচ 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 করে কাটি, তারপর এগুলোকে আবার সিলাই দিই, সুতা দিয়ে সিলাই দিই, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট করে রোগী আসে সেগুলা। সেদিন এক মহিলা আসছে, জামাই মাথার মধ্যে রড দিয়ে বাড়ি দিয়ে কাটটা ফেলছে, 4টা বড় বড় স্টিচ ছিল, সেগুলো সিলাই দেওয়া। পায়ের মধ্যে কর্ন হয়, সেগুলো কাটা। তার ইনফেকশন, তারপর ঘাটা হয়ে যাচ্ছে, সেগুলা নিয়ে এত। তারপর হচ্ছে পিত্তে পাথরের অপারেশন, ওগুলো আমরা করি না, স্যাররা করে, আমরা দাঁড়ায় থাকি, দেখি, শিখতেছি। পিত্তে পাথরের অপারেশন, হার্নিয়ার অপারেশন, পাইলসের অপারেশন, তারপর হচ্ছে তোমার ব্রেস্ট ক্যান্সার হলে যে ব্রেস্ট ফেলে দিচ্ছে পেশেন্টদের, সেই অপারেশন। তো এগুলা হচ্ছে যে আমরা শিখতেছি, ঠিক আছে? গ্যাংগ্রিন, হ্যাঁ। বায়োলজি পড়তে পড়তে মাথার তার ছিঁড়ে গেলে ট্রিটমেন্ট করতে পারবেন? তাও তোর মাথায় যদি তার থাকে, তার লাগাই দিতে পারবো, সিলাই করে দিব। এখন তুই আগে এক কাজ কর, মাথার মধ্যে তার লাগা কতগুলা, তারপর ছিঁড়লে আমার মেডিকেলে আসিস, আমি সিলাই করে দিব। ওকে, আল্লাহ হাফেজ। লাস্ট কমেন্ট দেখলাম আমি জারিপের, এই ছেলেটাই খেলে আমার গুড নাইট জানাই, স্যার কেউ জানায় নেই গুড নাইট। মেগা এক্সামের আসমা আহমেদ মেগা এক্সামের ডেট জিজ্ঞেস করছে, মেগা এক্সামের ডেট দিয়ে দিব। এদিকে সাদেক, রুফাইদা বিন্দে সাদেক।